আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগত। কিছু টপিক নিয়ে আলোচনা করব যে টপিকগুলো কোনো অবস্থাতেই স্কিপ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাওয়া যাবে না। দেখি আমরা প্রথমেই কিছু টপিক নিয়ে আলোচনা করব। যে দেখো, এখানে বলতেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটের জন্য মাস্ট রিড, অর্থাৎ যে বিষয়গুলো ঢাকা ইউনিভার্সিটি খ ইউনিটের জন্য এবছর কোনো অবস্থাতেই বাদ দিয়ে যাওয়া যাবে না, অর্থাৎ তোমাকে অবশ্যই এই টপিকগুলো পড়তে হবে। এবং এই টপিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আছে, শুধুমাত্র টপিকের নাম দেখলেই হবে না, কোন টপিকের কতটুকু পড়তে হবে সেটা নিয়েও আমরা আলোচনা দেখব। আচ্ছা, তো যারা হচ্ছে ফেসবুকে আমাদের সাথে যুক্ত হয়েছে, তোমাদের যারা যে কোনো বিষয় নিয়ে কিছু জানতে চাও, এখানে অবশ্যই কোশ্চেন করতে পারো। এবং জুমে যারা হচ্ছে আমাদের স্টুডেন্ট আছো, নিয়মিত স্টুডেন্ট, তারা অবশ্যই যে কোনো কোশ্চেন এখানে লিখতে পারো। আচ্ছা, এই ভিডিও রেকর্ড থাকবে কিনা, যারা আমাদের নিয়মিত স্টুডেন্ট অবশ্যই ভিডিও রেকর্ড তোমাদেরকে প্রোভাইড করা হবে। আর হচ্ছে যারা আমাদের সাথে ফেসবুকে যুক্ত হয়েছে, আমাদের এই পেজে ভিডিওটা তো পাবেই তোমরা অবশ্যই। আচ্ছা, তো দেখো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য তোমাদের হাতে সময় আর 3 সপ্তাহ কিছুটা বেশি। এই সময়ে কোনটা তোমরা কোনো অবস্থাতে স্কিপ করতে পারবে না সেটা নিয়ে প্রথমে কিছু কথা বলা শুরু করি। দেখো, শিল্প, সাহিত্য, চলচ্চিত্র, প্রথম যে হচ্ছে টপিকটার নাম দেওয়া হয়েছে সেটা। আচ্ছা, চলচ্চিত্র স্পেলিংটা একটু ঠিক করে নিও, দুইটা চ হবে। আচ্ছা, তো দেখো, তোমরা যদি বিগত 2-3 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন দেখো, যে অ্যাটলিস্ট একটা এমন কোশ্চেন থাকে যেই কোশ্চেনটা এমন হয় যে এই গ্রন্থের লেখকের নাম কি, এই উপন্যাসের লেখকের নাম কি, বা এই চলচ্চিত্রের পরিচালকের নাম কি, এমন কোশ্চেন ঢাকা ইউনিভার্সিটি ইদানিং ধরে নিয়মিত করছে। তাহলে হচ্ছে আমরা এ বিষয়ে নিশ্চিত থাকতে পারি যে তুমি কোনো অবস্থাতে এই বিষয়টা স্কিপ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারো না। তাহলে দেখো, আমাদের ডাইজেস্ট সহ সব জায়গাতে আমি মনে করি যে তোমরা যেখান থেকে পড়ো না কেন এই টপিকটা অবশ্যই পড়তে পারবে। এবং আমাদের ডাইজেস্টে দেখবে এই টপিকের উপর অনেকগুলো এমসিকিউ দেওয়া আছে যেগুলো ভর্তি পরীক্ষায় আসার মতো। তো এই টপিকটা তোমরা খুব সুন্দর করে কাভার করবে। এবং একটা বিষয় এখানে আমি অ্যাড করে দিই, সেটা হচ্ছে শুধুমাত্র বাংলাদেশি না, দেশের বাইরের যারা ইংলিশ লিটারেচার সহ তো মোটামুটি আমরা যে ধরনের লিটারেচারের সাথে পরিচিত, হ্যাঁ, সব ধরনের লিটারেসি থেকে কোশ্চেন এখানে হতে পারে। আচ্ছা, 2 নম্বর যেটা আসে মুক্তিযুদ্ধ। এখন এটা নিয়ে সবার হচ্ছে একটা কনফিউশন আছে যে আগে যে ধরনের মুক্তিযুদ্ধের কোশ্চেন হতো, এখন আর আগের মতো মুক্তিযুদ্ধ টপিক থেকে কোশ্চেন হবে কি না। আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে মুক্তিযুদ্ধ থেকে কোশ্চেন হবে, যে সময়ই হোক না কেন মুক্তিযুদ্ধ থেকে কোশ্চেন হবে। এবং দেখা যেত যে এর আগে মুক্তিযুদ্ধ থেকে কোশ্চেন হতো বঙ্গবন্ধু কেন্দ্রিক, সেটা হয়তো বা না হতে পারে, বাট মুক্তিযুদ্ধ থেকে কোশ্চেন হবে। দেখো, মুক্তিযুদ্ধে আমাদের যে হচ্ছে 26শে মার্চের ঘটনা, আমাদের যে হচ্ছে 16ই ডিসেম্বরের ঘটনা, আমাদের যে মুজিবনগর সরকারের ঘটনা, আমাদের যে 7 বীর শ্রেষ্ঠ, আমাদের যে বীর উত্তম, বীর প্রতীক, বীর বিক্রম যারা আছেন, সবাই অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ। বিষয়টা এমন না যে সবকিছু আমরা ভুলে যাব। এর জন্য মুক্তিযুদ্ধ টপিক থেকে অবশ্যই কোশ্চেন হবে। মুক্তিযুদ্ধের পিছনের ঘটনা, পাকিস্তান শাসনামল থেকে কোশ্চেন হবে, এবং তার আগের ঘটনা ব্রিটিশ শাসনামল, সেগুলো থেকেও কোশ্চেন হবে। তাহলে এখানে দেখো যে শুধু মুক্তিযুদ্ধ লেখা আছে, মুক্তিযুদ্ধের সাথে ইতিহাস, হ্যাঁ, ইতিহাস এই বিষয়টা অ্যাড করে নাও। আমি এখানে অ্যাড করিনি যে কারণে, কারণ দেখো এখানে মৌলিক বিষয়াবলীর একটা ছোট্ট প্রভিশন আমি রেখেছি। তো সেখানে আমি হচ্ছে ইতিহাস সহ কয়েকটা বিষয়ের কি কি পড়তে হবে সেটা আলোচনা করে দিব। তাহলে তোমরা শিল্প, সাহিত্য, চলচ্চিত্র এবং মুক্তিযুদ্ধ, এই টপিক দুইটা কোনো অবস্থাতে স্কিপ করা যাবে না। এবং কতটুকু পড়তে হবে সেটাও তোমাদেরকে বুঝিয়েছি। অর্থাৎ আগে যেটা ছিল যে বঙ্গবন্ধু কেন্দ্রিক কোশ্চেন অবশ্যই হতো এখান থেকে, সেটা হয়তো হবে না, বাট বাকি চ্যাপ্টার মুক্তিযুদ্ধ তোমাদেরকে পুরাটাই পড়তে হবে। এবার আসি, দেখো, পদক ও পুরস্কার। এই বিষয়টা তোমাদেরকে দুইটা বিষয় আমি বুঝিয়ে দিই। এই বিষয়টা পড়বা দুইটা আঙ্গিকে। দেখো, পদক পুরস্কার থেকে কোশ্চেন সাধারণত একটা বা একটার বেশি হয়। একটার বেশি কখন হয়? যখন সাম্প্রতিক সময়ে বিশেষ কোনো পদক বা পুরস্কার দেওয়া হয়, তখন একটার বেশি কোশ্চেন হয়। এবং যখন সাম্প্রতিক কোনো পদক পুরস্কার সেভাবে থাকে না, তখন একটা কোশ্চেন হয়। তাহলে দেখো, এই বিষয়টা তোমাদেরকে পড়তে হবে দুইটা মিলিয়ে। অর্থাৎ সাম্প্রতিক যে পদক পুরস্কারগুলো দেওয়া হচ্ছে, ধরো নোবেল পুরস্কার দেওয়া হলো, বা গ্র্যামি অ্যাওয়ার্ড দেওয়া হলো, বা ওয়াঙ্গারি মাথায় অ্যাওয়ার্ড দেওয়া হলো, বা কান চলচ্চিত্র উৎসব দেওয়া হলো, বা অস্কার অ্যাওয়ার্ড দেওয়া হলো, যে যে ধরনের অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে না কেন, বা হচ্ছে আমাদের দেশের অভ্যন্তরীণ যে অ্যাওয়ার্ড গুলো আছে, ধরো 21শে পদক, স্বাধীনতা পদক, হ্যাঁ, তো এই যত ধরনের অ্যাওয়ার্ড আছে, সবগুলো অ্যাওয়ার্ড সাম্প্রতিকগুলো তোমাদেরকে অবশ্যই দেখতে হবে। এবং সাথে মানে এর যে হচ্ছে সিলসিলা, ধরো যে তোমাকে বললো যে একজন বিখ্যাত ব্যক্তির নাম বললো, বা দিল যে নিচের কোন ব্যক্তি শান্তিতে নোবেল বিজয়ী, বা এমন ধরনের কোশ্চেন তোমাদেরকে দিল। অর্থাৎ তোমার আহ এমনিতে ধারাবাহিকভাবে পদক পুরস্কার তো পড়তেই হবে, প্লাস সাম্প্রতিক থেকে পদক পুরস্কার অবশ্যই পড়তে হবে। অর্থাৎ যারা অ্যাটলিস্ট ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছ, তারা পদক পুরস্কার এই দুইটা টার্ম থেকেই পড়ে তারপর যাবে। আচ্ছা, এরপর আসি সংবিধান। সংবিধান হচ্ছে মানে সব সময় সুপারহিট।
সংবিধান সব সময় সুপারহিট, এবং এবছরের জন্য তো সুপার 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 হিট। কারণ দেখো সংবিধান নিয়ে অনেক কিছু হচ্ছে, অনেক কিছু আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলো, সেইখানেই সংবিধান নিয়ে শুরু হলো আর কি। যে দেখো সুযোগের সমতা, তাই না? এগুলো আমাদের যারা হচ্ছে সংবিধানের ক্লাসটা করেছো আমাদের এখানে, তো আমার মনে হয় না যে তোমাদের আর কোনো কনফিউশন আছে। সেইখানে সংবিধানের কোন কোন বিষয়গুলো পড়তে হবে অ্যাটলিস্ট এই বছরের জন্য সবকিছু দাগিয়ে দেওয়া আছে। ওই পিডিএফটা তোমাদের কাছে আছে, পিডিএফটা খুব সুন্দর করে পড়বা। পিডিএফটা খুব সুন্দর করে পড়বা, প্লাস আমাদের ডাইজেস্টের একটা কোশ্চেনও যাতে সলভ না করা থাকে। ঠিক আছে? তো এই বিষয়গুলো একটু খেয়াল রেখো। সংবিধান এবছর প্রচুর প্রচুর গুরুত্বপূর্ণ। দেখো সাংবিধানিক বিষয় নিয়ে কিন্তু আন্দোলনটা শুরু হলো, যে সুযোগের সমতা, হ্যাঁ, তারপরে হচ্ছে আইনের দৃষ্টিতে সবাই সমান, এগুলো নিয়ে আলোচনা শুরু হলো, আন্দোলন শুরু হলো। তারপর দেখো যে যখন 5 আগস্ট চলে আসলো, সরকার পতন হলো, তারপর দেখো সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল হলো। এটা খুবই রিসেন্টলি বাতিল হয়েছে। তারপর দেখো অন্তর্বর্তীকালীন সরকার আসলো, অন্তর্বর্তীকালীন সরকার কত নম্বর সংশোধনীর মাধ্যমে হচ্ছে প্রতিষ্ঠা করা হলো, আবার কত নম্বর সংশোধনীর মাধ্যমে বাতিল করা হলো। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ, আমাদের ওই স্লাইডে সবকিছু দাগানো আছে। তো আশা করি হচ্ছে স্টুডেন্টদের খুব বেশি সমস্যা হবে না। এই বিষয়গুলো অবশ্যই দেখে যাবে। সংবিধান অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার আসি খেলাধুলা। দেখো এখানে আমি কিন্তু মানে 50-60টা টপিক নিয়ে চলে আসছি তা কিন্তু না, বাট এই টপিকগুলো মাস্ট রিড, তুমি ইচ্ছা করলেও স্কিপ করতে পারবে না। আমাদের সাথে যারা ফেসবুকে যুক্ত আছো তোমরা চাইলে কোনো কোশ্চেন থাকলে এখানে অবশ্যই করতে পারো। এটা তোমাদের সবার জন্যই উন্মুক্ত, এমন না যে শুধুমাত্র আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টরা কোশ্চেন করতে পারবে, এখানে সবাই কোশ্চেন করতে পারবে। আমাদের আহ, যারা আছো, আমাদের দর্শক শ্রোতা যারা আছো সবাই আমাদের স্টুডেন্ট তুল্য। তোমরা সবাই আমাদের কাছে কোশ্চেন করতে পারবে, আমাদের কাছে জিজ্ঞাসা করতে পারবে, তোমরা সবাই এখানে ওয়েলকামড। আচ্ছা, তো এখন একটা বিষয় দেখো, যে সংবিধানের বিষয়টা ক্লিয়ার হলো। খেলাধুলা, তোমরা এমন কোনো বছর পাওনি বা এমন কোনো বছরের কোশ্চেন দেখোনি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলাধুলা থেকে কোশ্চেন হয়নি। অবশ্যই অবশ্যই কোশ্চেন হয়েছে, খেলাধুলা থেকে কোশ্চেন হয়েছে, একটা দুইটা তিনটা পর্যন্ত হয়েছে। তাহলে 30টা কোশ্চেনের ভিতরে যদি দুইটা তুমি খেলাধুলা থেকে পাও, তাহলে তো বিষয়টা অনেক অনেক ইন্টারেস্টিং, তাই না? দুইটা কোশ্চেন অনেক বড় ব্যবধান করে দিতে পারে। এবং মজার ব্যাপার হচ্ছে খেলাধুলা থেকে যদি দুইটা কোশ্চেন হয়, একটা কোশ্চেন হয় টাফ, মানে আনসার করা একটু কঠিন। যেমন এমনও কোশ্চেন এসেছে 2018 সালে, যে 2018 ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনাল অনুষ্ঠিত হয় কোন স্টেডিয়ামে? লুঝনিকি আরিনাতে। তো এটা তো একটু কঠিন কোশ্চেন তুলনামূলক, তাই না? আবার 21-22 এসেছে যে মাউন্ট বঙ্গানুই টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারীর নাম কি? এগুলো তুলনামূলক কঠিন কোশ্চেন। এমন কঠিন কোশ্চেনও হয়। তারপর এমন এসেছে যে আহ এশিয়ান গেমস ফুটবলের সর্বোচ্চ গোলদাতার নাম কি? মানভীর সিং। এই কোশ্চেনগুলো তুলনামূলক কঠিন। আবার সহজ কোশ্চেনও আসে, যেমন এমন কোশ্চেন এসেছে 2022 কাতার বিশ্বকাপের, কাতার বিশ্বকাপ কততম বিশ্বকাপ? ফুটবল বিশ্বকাপ যেটা 22তম। এগুলো ইজি কোশ্চেন। তো খেলাধুলা থেকে সাধারণত দুইটা কোশ্চেন দেখা যায়, একটা হয় সহজ, একটা হয় কঠিন। এবং এই যে খেলাধুলা থেকে কোশ্চেন হয়, তার অধিকাংশ মানে 90% কেসে দেখা যায় সাম্প্রতিক থেকে এসেছে। তাহলে তোমরা খেলাধুলাটা কিভাবে পড়বা? খেলাধুলাটা পড়বা সাম্প্রতিক থেকে বেশি। খেলাধুলা পড়বা হচ্ছে সাম্প্রতিক থেকে বেশি। আমি কিন্তু বলিনি যে শুধু সাম্প্রতিক পড়বা, সাম্প্রতিক বেশি পড়বা। যেমন তোমরা গত বছরের কোশ্চেন দেখেছো, গত বছরের কোশ্চেনে কি এসেছিল? যে স্বাধীন বাংলাদেশ যে ফুটবল দল, তার ইয়া ছিল কি, অধিনায়ক কে ছিলেন? জাকারিয়া পিন্টু ছিলেন। তো দেখো এটা কিন্তু সাম্প্রতিক তথ্য না, এটা হচ্ছে আমাদের খেলাধুলা থেকে আসা কোশ্চেন, কিন্তু একটু পুরাতন কোশ্চেন আর কি। তো এমন কোশ্চেন অবশ্যই আসতে পারে। ঠিক আছে? তো তোমাকে কোশ্চেন করতে পারে যে ফুটবলের রাজপুত্র কাকে বলা হয়, বা ফুটবলের রাজা কাকে বলা হয়। এমন কোশ্চেন তোমাকে দিতে পারে। অর্থাৎ তোমাকে পড়তে হবে সাম্প্রতিক থেকে বেশি, খেলাধুলা পড়তে হবে সাম্প্রতিক থেকে বেশি, আর অন্যান্য গুলো থেকে কম। তোমাকে কোশ্চেন করতে পারে বাংলাদেশ কত সালে টেস্ট স্ট্যাটাস পায়, বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানের নাম কি? এমন কোশ্চেন চলে আসতে পারে। এখন দেখো সাম্প্রতিক খেলাধুলার ভিতরে কোন সব টপিক গুলো আছে? বাংলাদেশ পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ জিতলো, যেটা তৃতীয় টেস্ট জয় বাংলাদেশের বিদেশের মাটিতে। তারপর হচ্ছে দেখো বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজে গিয়ে হচ্ছে একটা টেস্ট ম্যাচ জিতলো। হ্যাঁ, তারপর বাংলাদেশের প্রথম প্রথম আম্পায়ার হিসেবে বিশ্বকাপে আম্পায়ারিং করলেন হচ্ছে শরফুদ্দৌলা ইবনে সৈকত। তো হচ্ছে SIS সৈকত যিনি। তো এই সব নামগুলো, অর্থাৎ সাম্প্রতিকে খেলাধুলার জগতে কিন্তু অনেক কিছু ঘটেছে। আবার ফুটবলে ধরো যে সাব চ্যাম্পিয়নশিপের ওইটা, তারপর অনূর্ধ্ব 19 এশিয়া কাপ বাংলাদেশ জিতলো, মানে যুব এশিয়া কাপ বাংলাদেশ চ্যাম্পিয়ন হলো। এইসব বিষয়গুলো, হ্যাঁ। তো
তারপর হচ্ছে এখন তো আবার বিপিএল চলতেছে, বিপিএল এটা কততম আসর, এইসব তথ্যগুলো সাম্প্রতিকের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আচ্ছা, তো তো আবার দেখো যে শুধুমাত্র আমরা ক্রিকেট ফুটবলের ভিতরে আছি, গ্রীষ্মকালীন অলিম্পিক্স, শীতকালীন অলিম্পিক্স, এইখান থেকে কোশ্চেন আসতে পারে, এশিয়ান গেমস থেকে কোশ্চেন আসতে পারে। অর্থাৎ সাম্প্রতিক খেলাধুলা তোমাকে খুব ভালোভাবে দেখা লাগবে, এবং যেহেতু এখান থেকে কোশ্চেন আসবেই, তোমার কোনো অবস্থাতেই স্কিপ করার সুযোগ নাই। স্যার, ইউএন কি এইবারে, আচ্ছা, তোমাদের কোশ্চেন দেখি তোমরা কি কি কোশ্চেন করছো, আমি তো খেয়াল করিনি অনেকক্ষণ। ইউএন কি এইবারে শুধু হট টপিক নাকি প্রত্যেকবারই হট টপিক? ইউএন সবসময় গুরুত্বপূর্ণ, ইউএন এখন আসেনি। সাম্প্রতিক কোন মাস পর্যন্ত তথ্য পড়বো? তোমরা যেই মাস থেকে ভর্তি পরীক্ষার জন্য পড়া শুরু করেছো, তোমাদের এইচএসসির পর থেকে, সেখান থেকে একদম ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত। ঢাবির জন্য তারিখ মনে রাখা কি অনেক জরুরি? না, ঢাকা ইউনিভার্সিটিতে সাধারণত তারিখ আসে না খুব বেশি একটা, তবে একদম আসে না তা না, বাট কম আসে খুবই। নারীদের খেলাধুলা কি আসতে পারে? অবশ্যই পারে, নারীদের খেলাধুলা বেশি গুরুত্বপূর্ণ। বিপিএল নিয়ে পড়তে হবে, বিপিএল কততম আসর, জাস্ট এগুলা পড়লেই হবে। আচ্ছা, তো এইবার যেটা আসি সেটা হচ্ছে জাতিসংঘ আন্তর্জাতিক সংগঠন। এটা মাস্ট, এখান থেকে কোশ্চেন আসবে একদম মাস্ট। জাতিসংঘ আন্তর্জাতিক সংগঠন থেকে কোশ্চেন আসবে মাস্ট। এবং জাতিসংঘের একদম আদ্যপান্ত পড়বা তোমরা, জাতিসংঘ আন্তর্জাতিক সংগঠনের একদম আদ্যপান্ত পড়বা। এবং এইখানেও তোমার দেখবা যে জাতিসংঘ আন্তর্জাতিক সংগঠন থেকে অ্যাটলিস্ট একটা কোশ্চেন থাকবে সাম্প্রতিকের, অ্যাটলিস্ট একটা কোশ্চেন থাকবে সাম্প্রতিকের, এবং এক বা একাধিক কোশ্চেন থাকবে এর যে প্রতিষ্ঠার ইতিহাস বা অন্যান্য বিষয় তার উপরে। অর্থাৎ তোমাকে ধরে রাখতে হবে যে জাতিসংঘ থেকে কোশ্চেন আসবে, এটা কোনো অবস্থাতেই স্কিপ করে পরীক্ষা দিতে যাওয়ার সুযোগ নাই। আচ্ছা, আমি ফেসবুকের কিছু কোশ্চেন দেখি। ভাইয়া শুধু এইগুলো পড়বো এখন নাকি সবগুলো পড়বো ঢাবি মডেল টেস্টের আগে? আচ্ছা, এটা হচ্ছে মাস্ট রিড, মানে তুমি যেটা কোনো অবস্থাতে স্কিপ করতে পারবা না, এটা হচ্ছে মাস্ট রিড। তো আমি এর সাথে কয়েকটা টপিক মানে অ্যাড করতে পারি যেগুলো নট মাস্ট রিড, বাট ইউ হ্যাভ টু রিড টু ডু বেটার ইন ঢাকা ইউনিভার্সিটি এক্সাম। আচ্ছা ভাইয়া, মনে হইতেছে কিছুই পড়া হয় না। এটা হবে, এটা হবে, তুমি দেখবা যে পরীক্ষার জন্য তোমার যত কম সময় হাতে থাকবে, যত কম সময় তুমি পাবে, আর মানে সময় কমতে থাকবে যতটা, তোমার কাছে মনে হবে যে আমার আর মানে কিচ্ছু মনে পড়তেছে না, আমি আর যেন কিচ্ছু পারি না, আমি মানে পাস করতে পারবো না, আমি মানে এমন মনে হবে আর কি, সহজ জিনিস যেন আমি ভুলে যাচ্ছি এমন মনে হবে। বাট ইটস ন্যাচারাল, তুমি দেখবা যে হচ্ছে কোশ্চেন পাওয়ার পরে তোমার মনে পড়তেছে ধীরে ধীরে, মানে উত্তর করতে পারতেছো। তো এর জন্য যেটা আমি বলবো, তুমি মডেল টেস্ট দাও, বা হচ্ছে একটা মডেল টেস্ট বই কিনে বাসাতে পরীক্ষা দিতে পারো, বা হচ্ছে পরীক্ষা দিয়ে দিয়ে নিজেকে ধাতস্থ করতে পারো, দেখবা যে তুমি না পরীক্ষার সময় আনসার করতে পারতেছো, দেখবা এই বিষয়টা ঠিক হয়ে যাবে। আচ্ছা, জুলাই গণ অভ্যুত্থানের প্রশ্নগুলো কি তারিখ ভিত্তিক থাকতে পারে? তারিখ ভিত্তিক থাকার সম্ভাবনা আমার কাছে মনে হয়েছে কম, আমার কাছে মনে হয়েছে কম, তবে কিছু তারিখ তো সবসময় গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে 16ই জুলাই, 5 আগস্ট, 18ই জুলাই, এই তারিখগুলা, বা হচ্ছে আরেকটা তারিখ আছে সেটা হচ্ছে 3 আগস্ট, 3 আগস্ট এই তারিখটা বেশ গুরুত্বপূর্ণ, তোমরা লিখে রাখো। আর আমি কিন্তু সবসময় বলি যে যে কোনো ক্লাসে যখন আসবা খাতা কলম নিয়ে আসবা। ক্লাস করার মানে কি, তুমি অনলাইনে ক্লাস করতেছো যা, অফলাইনে ক্লাস করতেছো তা, ক্লাসে কি শুধু মানে তোমার সশরীরে উপস্থিতিটাই আহ, মানে কাম্য, নাকি হচ্ছে আহ পুরা একদম ক্লাসে যেভাবে আসতে হয় খাতা কলম নিয়ে সেটা কাম্য? তো তোমাকে মূলত হচ্ছে মানে সবকিছু নিয়েই বসতে হবে। এটা লিখে রাখো, 3 আগস্ট তারিখটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ 3 আগস্টে শহীদ মিনারে বিশাল এক জনসমাবেশ করা হয়, যেটা হচ্ছে আহ খুবই গুরুত্বপূর্ণ একটা তারিখ। আচ্ছা, লতে পড়ার ইচ্ছা, সেই ক্ষেত্রে এখন কি করতে পারি? লতে পড়ার ইচ্ছা থাকলে ঢাকা ইউনিভার্সিটিতে পজিশন প্রথমের দিকে রাখার চেষ্টা করো, অ্যারাউন্ড 60-র ভিতরে রাখার চেষ্টা করো, 60, হ্যাঁ, এর ভিতরে রাখলে তুমি ইনশাল্লাহ ল কোনো অবস্থাতে মিস করবে না, এটা এটা পারবা তুমি। এবং 60-এর ভিতরে থাকতে গেলে তুমি চেষ্টা করো ভর্তি পরীক্ষাতে যাতে 75-এর আশেপাশে অ্যাটলিস্ট মার্ক থাকে, 75 টার্গেট রাখো, মানে 100-র ভিতরে 75 মার্ক আশেপাশে যাতে থাকে। আচ্ছা, সংবিধান মনে থাকে না, কি করব? আচ্ছা, তুমি যদি আমাদের নিয়মিত স্টুডেন্ট হও, আমাদের হচ্ছে যে পিডিএফটা দেওয়া হয়েছে সংবিধানের ক্লাসের, ওই পিডিএফটা খুব সুন্দর করে পড়ো, এবং ওই ভিডিওটা দেখো, ওই ক্লাসের ভিডিওটা বারবার দেখো, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এই বিষয়গুলো। আচ্ছা, আ- আহ, ভাইয়া, টার্গেট নিই প্রতিদিন কিন্তু ফিল আপ করতে পারি না। এটা 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 খুবই দুঃখজনক। চেষ্টা করতে হবে যে আমি যতটুকু টার্গেট নিচ্ছি যাতে ফিল আপ করা যায়, কারণ এখন তো তোমার হাতে সময় নাই যে এগুলো হচ্ছে বাদ থেকে যাচ্ছে সেইগুলো রিকভার করার, এর জন্য চেষ্টা করতে হবে একটু। এবার দেখি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা কোশ্চেন আসবে, এবং এটা গত বছর খুবই অ্যাক্সিডেন্টাল ছিল, গত বছর খুবই অ্যাক্সিডেন্টাল ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত তথ্য নিয়ে কোনো কোশ্চেন আসেনি। এটা খুবই অ্যাক্সিডেন্টাল,
এবং আনবিলিভেবল অ্যাক্সিডেন্টাল। মানে এটা কখনো ঘটে না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ জ্ঞানের 30টা এমসিকিউ এর ভিতরে যে ঢাকা ইউনিভার্সিটি রিলেটেড একটা কোশ্চেন আসবে না, এটা খুবই অ্যাক্সিডেন্টাল। তো এই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত তথ্য তোমাকে মনে রাখতে হবে। ধরো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিসেন্ট যদি কোনো আলোচিত ঘটনা ঘটে, এটা তোমাকে সাম্প্রতিক হিসেবে মনে রাখতে হবে। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাসের সাথে জড়িত ব্যক্তিদের ইতিহাস তোমাকে একটু পড়ে রাখতে হবে। যেমন দেখো স্যার নবাব সলিমুল্লাহ, তার অবদান তো অনেক বেশি ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠার। তারপর হচ্ছে নবাব আলী চৌধুরী, ওনার হচ্ছে অবদান অনেক বেশি। তারপর দেখো যে আমাদের প্রথম মুসলিম ভাইস চ্যান্সেলর স্যার এফ রহমান, তার অবদান অনেক বেশি। তিনি হচ্ছে যখন ভিসি হয়েছিলেন, মোটামুটি ঢাকা ইউনিভার্সিটি সারা বিশ্বে একটা রেকগনাইজড ইউনিভার্সিটি হিসেবে প্রতিষ্ঠা হয়েছিল। তারপর পিজে হার্টস, ওনার ভূমিকা অনেক বেশি। তো এই যে প্রতিষ্ঠার ইতিহাসের সাথে জড়িত ব্যক্তিবর্গ প্লাস সাম্প্রতিক সময়ে যদি কোনো আলোচিত ঘটনা ঘটে, সেগুলো গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে নিয়াজ আহমেদ খান স্যার কততম ভিসি, এইসব কোশ্চেন তোমাকে অবশ্যই করতে পারে, আনবিলিভেবল কিছুই না। আবার দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো হচ্ছে ডাকসু নির্বাচন খুব সম্প্রতি হতে পারে ইন ফিউচার, অর্থাৎ ডাকসু নিয়ে তোমাকে একটু লেখাপড়া করতে হবে নিশ্চয়ই। ডাকসু কি? ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়ন। এটার হচ্ছে মানে এটা কি জন্য প্রতিষ্ঠা বা হচ্ছে এর প্রতিষ্ঠার ইতিহাস একটু সামান্য দেখে রাখতে পারো। সর্বশেষ নির্বাচন বা হচ্ছে এটা একটু হালকা পাতলা দেখে রাখতে পারো ডাকসু নির্বাচন নিয়ে, কারণ যেহেতু খুব সম্প্রতি ডাকসু নির্বাচন হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এটা হচ্ছে একটা আগাম তথ্যের ভিতরে আসার মতো একটা বিষয় আর কি। আচ্ছা, তো তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে আর আলোচিত ঘটনা খুব বা কোনো একটা কনস্ট্রাকশন তেমন একটা চোখে পড়তেছে না, বাট ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত যে কোনো সাম্প্রতিক যে কোনো এলিমেন্টসে বা সাম্প্রতিক ম্যাটেরিয়ালসে যেখানে যা পাও পড়বা, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস, প্রতিষ্ঠার সাথে জড়িত বিভিন্ন ব্যক্তিবর্গ, এটা অবশ্যই তোমরা দেখে নিবে। আচ্ছা, আচ্ছা, সি ইউনিটের এইসব কোশ্চেন টোশ্চেন এখন করো না, এটা বি ইউনিটের জন্য। বি ইউনিটের কোশ্চেন করো। আচ্ছা দেখো, এবার আসি ভৌগোলিক বিষয়াবলী। ভৌগোলিক বিষয়াবলী থেকে এবং পরিবেশ সম্পর্কিত, হ্যাঁ এখানে আমি হচ্ছে দেখো পরিবেশ নিয়ে কিছু লেখিনি, আমি এর সাথে পরিবেশটা অ্যাড করে দিই। হ্যাঁ, ভৌগোলিক বিষয়াবলী এবং পরিবেশ, এটা সব সময় সারা বিশ্বে একটা পছন্দের টপিক। সারা বিশ্বে আমি মনে করি যে পরিবেশ ভৌগোলিক বিষয়াবলী এটা মানে সারা বিশ্বে এটা খুবই মানে আলোচিত একটা ব্যাপার। তুমি দেখো পরিবেশ সংক্রান্ত তুমি কিছু করবা, তুমিও মোটামুটি সারা বিশ্বে বেশ জনপ্রিয়তা পেয়ে যাবে, এমন একটা ব্যাপার। তো এর জন্য দেখা যায় যে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতেই পরিবেশ সংক্রান্ত এবং ভৌগোলিক বিষয়াবলী সংক্রান্ত কোশ্চেন হয়। তো দেখো ভৌগোলিক বিষয়াবলীর ভিতর কি কি আছে: নদ নদী, খাল বিল, পাহাড় পর্বত, সাগর, তারপর মহাসাগর, তারপরে হচ্ছে তোমার প্রণালী, আহ, দ্বীপ উপদ্বীপ, এইসব যা কিছু আছে এগুলোর উপর কিন্তু বিস্তার আমাদের ক্লাস নেওয়া হয়েছে। তো ওই ক্লাসগুলো তোমরা হচ্ছে স্লাইড গুলো পেয়ে গেছো। স্লাইড গুলো দেখো, আমাদের ডাইজেস্ট থেকে দেখো, এখানে প্রচুর এমসিকিউ দেওয়া। এমসিকিউ গুলো রিভাইজ করতে থাকো, আশা করি তোমাদের পড়া আছে। এখন আমি বলবো না যে এমসিকিউ পড়ো, এখন আমি বলবো এমসিকিউ রিভাইজ করো, কারণ তোমাদের তো এগুলা পড়া আছে, তাই না? তো এগুলা নিয়ে এখন খুব বেশি টেনশন হবে না আশা করি। আচ্ছা, সাম্প্রতিক থেকে এবার কেমন প্রশ্ন আসতে পারে ভাইয়া? সাম্প্রতিক থেকে আমি প্রেডিকশন করি অ্যারাউন্ড 10। অ্যারাউন্ড 10 মানে দুইটা কম হতে পারে, দুইটা বেশি হতে পারে, চারটা কম হতে পারে, চারটা বেশি হতে পারে, বাট অ্যারাউন্ড 10 এটা তোমরা ধরে রাখতে পারো। ভাই মনে হচ্ছে চান্স হবে না, টাইমের মধ্যে সব টার্গেট শেষ করতে পারি না, ভয় করতেছে অনেক। এটা এটা খুবই ন্যাচারাল, বললাম তো, এটা খুবই ন্যাচারাল, এমন হয়। বাট হচ্ছে এটা ঠিক হয়ে যাবে। আহ, ভাই কত ঘন্টা পড়তে হবে? তোমার কি কি পড়া বাদ আছে, কি কি রিভিশন করা আছে, সেটা একটা চেকলিস্ট তৈরি করো। সেই চেকলিস্ট অনুযায়ী তুমি টার্গেট নাও যে এই পড়া যদি আমাকে নেক্সট 20 দিনের ভিতর শেষ করতে হয়, 20 দিন, তুমি ধরো না যে তোমার হাতে 24 দিন সময় আছে, ধরো সর্বোচ্চ 20 দিন সময় আছে। তো তোমার এই চেকলিস্ট শেষ করতে দিনে কত ঘন্টা পড়তে হবে, তুমি তত ঘন্টা পড়ো। এবং তুমি যদি বলো যে মানে তারপরে যদি কোশ্চেন করো যে কত ঘন্টা পড়তে হবে, আমি বলবো যে জৈবিক প্রয়োজন ছাড়া বাকি পুরোটা টাইম পড়ো। জৈবিক প্রয়োজন কি আছে? ঘুম আছে, খাওয়া দাওয়া আছে, রেস্ট আছে, গোসল আছে, এইগুলা। তো হচ্ছে এইগুলা বাদে বাকি টাইম লেখাপড়া করো। মানে এরপরে যদি বলো যে কত ঘন্টা পড়বো, তাহলে প্রথম হচ্ছে তুমি একটা চেক লিস্ট তৈরি করবা যে আমার এই বিষয়গুলো এখনো পড়া বাকি, এই বিষয়গুলো এখন রিভিশন করা বাকি। এই চেক লিস্ট শেষ করতে তোমাকে যত ঘন্টা করে পড়তে হয় তত ঘন্টা করে পড়বা। এটা নিজের উপর নিজে হিসাব করবা। সবার পড়ালেখা করার অ্যাবিলিটি এক না। এক একজন এমন যে তারা হচ্ছে 1 ঘন্টায় অনেক কিছু পড়ে ফেলতে পারে, অনেক কিছু বুঝতে পারে। অনেকে আছে 1 ঘন্টা এতটা বুঝতে পারে না, এতটা পড়তেও পারে না। তো এই ক্ষেত্রে বলা যায় না যে তুমি কতটুকু পড়বা। এর জন্য হিসাবটা তোমাকেই করতে হবে, চেকলিস্ট তোমাকেই তৈরি করতে হবে, সেই অনুযায়ী তোমাকেই পড়তে হবে। ফাইন, ওকে। আর এরপরে যদি তুমি বুঝতে না পারো যে কত ঘন্টা পড়বো, তাহলে জৈবিক প্রয়োজন বাদে পুরোটা টাইম লেখাপড়া করবা। ঘুম ঠিকঠাক, মানে পর্যাপ্ত, মানে প্রচুর ঘুম তা কিন্তু বলিনি, মানে যতটুকু ঘুম না হলে মানে তুমি চলতে পারবে না ততটুকু ঘুম। আহ খাওয়া দাওয়া, গোসল বা হচ্ছে বিশ্রাম সামান্য, বাকি টাইম পুরো লেখাপড়া করো। মাত্র 20 দিন 22 দিনের ব্যাপার, এতটুকু পরিশ্রম করা যায়। ওকে, তাহলে ভৌগোলিক বিষয় বলি যে ক্লাসগুলো হয়েছে,
সেই ক্লাসের স্লাইড দেখো, প্রয়োজনে ক্লাস আবার একটু প্লেব্যাক স্পিড বাড়িয়ে দিয়ে করতে থাকো, এবং আমাদের ডাইজেস্ট থেকে কোশ্চেনগুলো আবার রিভিশন করো, বা অন্যান্য ম্যাটেরিয়ালস তুমি যদি ফলো করে থাকো তুমি সেখান থেকে পড়ো, আমি তো তোমাকে নিষেধ করতে পারি না, তাই না? তো এই বিষয়টা কোনো অবস্থাতেই স্কিপ করা যাবে না। তোমরা দেখেছো যে প্রত্যেক বছর এখান থেকে কোশ্চেন হচ্ছে, প্রত্যেক বছর। এবং তোমরা যারা হচ্ছে মানে জিওগ্রাফি পড়েছো, সেই ক্ষেত্রে তোমরা জিওগ্রাফি থেকে অনেকটা হেল্প পেয়ে যাবে এই অংশে, সেটা আলাদা ব্যাপার। আচ্ছা, এবার আসি গণমাধ্যম ও সংবাদ সংস্থা। এই বিষয়টা আমার কাছে এবছরের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে, কারণ হচ্ছে স্বাধীন গণমাধ্যম নিয়ে বা সুস্থ ধারার গণমাধ্যম নিয়ে প্রচুর আলোচনা হয়েছে বাংলাদেশে রিসেন্ট কয়েক মাসের ভিতরে, 4-5 মাস, 6 মাস বা 7 মাসের ভিতরে প্রচুর পরিমাণে স্বাধীন গণমাধ্যম। এবং হচ্ছে ভাইয়া কি তাড়াতাড়ি বুঝাইয়া শেষ করলে ভালো হতো। আচ্ছা, শেষ হয়ে যাবে, ব্যাপার না, আমরা হচ্ছে 1 ঘন্টা মতো সেশনটা করব, 1 ঘন্টার ভিতরে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো তোমরা আশা করি যে যাদের আগ্রহ আছে 1 ঘন্টা থাকবে। আচ্ছা, তো স্বাধীন গণমাধ্যম যেহেতু প্রচুর আলোচিত এবছর, বা সুস্থ ধারার যে গণমাধ্যম সেটা নিয়ে আলোচিত, তা আমি মনে করি যে গণমাধ্যম থেকে এবছর কোশ্চেন হবে। তো গণমাধ্যমে তোমরা হচ্ছে একদম ওই যে বেসিক যে পড়ালেখাটা আছে, কোনটা কোন দেশ নির্ভর সংবাদ মাধ্যম, এগুলো তো পড়বাই, অবশ্যই পড়বা। এবং সাম্প্রতিক সময়ে গণমাধ্যম নিয়ে যদি হচ্ছে কোনো তথ্য পাও যেখানে, সেটা অবশ্যই তোমরা দেখে রাখবে, অর্থাৎ গণমাধ্যম গুরুত্বপূর্ণ। বিখ্যাত ব্যক্তিত্ব আসি এবার। দেখো, বিখ্যাত ব্যক্তিত্ব মাঝে মাঝে মিস যায়, বাট আমার কাছে মনে হচ্ছে না যে এবছর বিখ্যাত ব্যক্তিত্ব মিস যাওয়ার সুযোগ আছে, কারণ কত ব্যক্তি কত কিছু করলো, তাই না? এই যে ইয়াং লিডার তৈরি হলো বাংলাদেশে অনেকগুলো, তারপর মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেলেন, ভারতের সাবেক প্রধানমন্ত্রী হচ্ছে মনমোহন সিং মারা গেলেন। তো হচ্ছে মানে মোটামুটি বেশ অনেকগুলো ঘটনা ঘটছে, তারপর হচ্ছে বেশ কয়েকজন মুসলিম নেতা বা শহীদ হলেন কয়েক বছরের ভিতরে। হ্যাঁ, তো এর জন্য আমার কাছে মনে হচ্ছে যে বিখ্যাত ব্যক্তিত্ব নিয়ে এবছর কোশ্চেন হওয়ার সম্ভাবনা প্রচন্ড বেশি। আচ্ছা, তো এবার আসি ক্ষুদ্র নিগোষ্ঠী। ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে তো দেখো যে আহ ক্ষুদ্র নিগোষ্ঠীর আসপেক্টটা যেমন, যে মিস সাধারণত হয় না, আমি বলবো যে ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে মিস সাধারণত হয় না। তো এর জন্য তোমরা ক্ষুদ্র নিগোষ্ঠীটা পড়বা, এবং দেখো যে ক্ষুদ্র নিগোষ্ঠীর কি কি পড়তে হয়। ক্ষুদ্র নিগোষ্ঠীর বাসস্থান পড়তে হয়, তাদের হচ্ছে উৎসবগুলো পড়তে হয়, তাদের আদি নিবাসগুলো পড়তে হয়, তাদের হচ্ছে বিখ্যাত যদি কোনো পোশাক থাকে, ঐতিহ্যবাহী কোনো পোশাক থাকে, সেটা দেখতে হয় একটু। আর কি, আর তো তেমন খুব বেশি দেখি না। আর যদি তাদের কোনো মানে বুলেট তথ্য থাকে, এটা তাদের বিশেষ একটা বৈশিষ্ট্য, বা এটা তাদের বিশেষ ভাষার নাম, এটা তাদের বিশেষ বর্ণমালার নাম, এমন যদি কয়েকটা থাকে, সেটা অবশ্যই একটু দেখতে হয়। বা হচ্ছে কোনটা মাতৃতান্ত্রিক, কোনটা পিতৃতান্ত্রিক, মানে এগুলো বুলেট তথ্য আর কি, ছোট ছোট তথ্য। এই ছোট ছোট তথ্যগুলো দেখবা। তাছাড়া হচ্ছে এদের ধর্ম কি, এদের হচ্ছে মানে বসতি কোথায়। আর বসতি থেকে যদি কোশ্চেন আসে, জীবনে সিএইচটি থেকে আসবে না। সিএইচটি মানে কি? চিটাগং হিল ট্রাক্টস, চট্টগ্রাম হিল ট্রাক্টস থেকে জীবনে কোশ্চেন আসবে না। মানে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবনে বসবাস করে এমন উপজাতিদের কথা জীবনে জিজ্ঞেস করবে না, যারা কোথায় বসবাস করে। তোমাকে বলবে যে সাঁওতাল কোথায় বসবাস করে, সাঁওতাল রাজশাহীতে বসবাস করে। তো এটা আনপ্রেডিক্টেবল যে রাজশাহীতে উপজাতি আছে, ইয়েস আছে। তো তোমাকে বলবে না চাকমারা কোথায় বসবাস করে, কারণ চাকমারা হচ্ছে মানে হচ্ছে বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি বসবাস করে, এটা সবাই জানে, এটা সবাই উত্তর করে ফেলবে। তো যদি বাসস্থান আসে, সেটা সিএইচটি, চট্টগ্রাম হিল ট্রাক্টস, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবনের বাইরে থেকে করবে। আর বাকিগুলো তোমার হচ্ছে যেখান সেখান থেকে করতে পারে। তো তোমরা বাসস্থান, খাদ্যাভ্যাস, তাদের উৎসব, তাদের হচ্ছে বুলেট তথ্য যা যা আছে, পিতৃতান্ত্রিক নাকি মাতৃতান্ত্রিক, তারা হচ্ছে ভাষা কি বা তাদের বর্ণমালা আছে কিনা, এইসব তথ্যগুলো জাস্ট একটু দেখে নিলেই আমি মনে করি যেটা খুব বেশি কঠিন হবে না। আবার আসতে পারে পাঙ্গন থেকে। পাঙ্গন হচ্ছে একমাত্র মুসলিম ধর্ম অবলম্বী বাংলাদেশের উপজাতি। আবার দেখো, এই ক্ষুদ্র নিগোষ্ঠী শুধুমাত্র বাংলাদেশের ভিতরে সীমাবদ্ধ না, তোমাকে আন্তর্জাতিক নিগোষ্ঠীগুলো সম্পর্কেও জানতে হবে। তোমাকে যদি বলে যে আফ্রিদি কোন দেশের উপজাতির নাম, এই মিউট করো, তোমরা মিউট করো। আফ্রিদি কোন দেশের উপজাতির নাম? আফ্রিদি পাকিস্তানের একটা উপজাতির নাম। তোমাকে হচ্ছে মানে বান্টু কোন দেশের উপজাতির নাম? সাউথ আফ্রিকার একটা উপজাতির নাম, যারা সবচেয়ে খর্বাকার, মানে সবচেয়ে ছোট জাতি। জুলু কোন দেশের উপজাতির নাম? তো হচ্ছে এই সব আন্তর্জাতিক উপজাতিদের বা আন্তর্জাতিক নিগোষ্ঠীদের নাম তোমাকে একটু জানতে হবে। কিউই কোন দেশের, হ্যাঁ, মাউরি কোন দেশের। তো এইগুলো তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। তাহলে এটা নিগোষ্ঠী বাংলাদেশ পাঠ তো পড়বাই, আন্তর্জাতিকও পড়বা। এবং এইগুলা দেখো, এখানে আমি জাস্ট কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা, জাস্ট 15টা টপিক তোমাদেরকে আমি পড়তে বলছি। এটা মাস্ট রিড, এটা মাস্ট রিড, কোনো অবস্থাতে রিসিভ করা যাবে না। বাকিগুলো বাকিগুলো নট অপশনাল, নট আননেসেসারি, বাট এটা মাস্ট রিড। আমি আবারও বলতেছি, বাকিগুলো নট আননেসেসারি, বাট এটা মাস্ট রিড। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার আমি মৌলিক বিষয়াবলীটা পরে বলি, যুদ্ধ বিপ্লব চুক্তি, এটাতে আসি। দেখো, আন্তর্জাতিক রাজনীতি এখন কিন্তু বেশ উত্তাল।
বেশ উত্তাল। তুমি দেখো যে পাকিস্তান আফগানিস্তান একটা সংঘাত চলতেছে, তাই না? আচ্ছা, তারপর দেখো যে ইসরায়েল সম্প্রতি হচ্ছে হামলা করছে কিছু মুসলিম দেশের উপরে, এটা বেশ গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপর দেখো যে বেশ কিছু এই যে হামাসের নেতা উনি শহীদ হলেন। তো এই সব বিষয়গুলো, অর্থাৎ আন্তর্জাতিক যে যুদ্ধ হচ্ছে, বিপ্লব হচ্ছে, বিপ্লব তো বাংলাদেশে মোটামুটি হলোই, তাই না? আরব বিশ্বে হচ্ছে বিপ্লব দেখতে পেলাম আমরা। তো সিরিয়াতে বিপ্লব দেখতে পেলাম আমরা। তো তারপরে হচ্ছে যদি কোথাও কোনো গুরুত্বপূর্ণ চুক্তি হয়, ঠিক আছে, সেটা বাণিজ্য চুক্তি হতে পারে। চুক্তি কিন্তু শুধুমাত্র এই যুদ্ধের চুক্তি না, সেটা বাণিজ্য চুক্তি হতে পারে, সেটা কোনো রাজনৈতিক চুক্তি হতে পারে, সেটা কোনো অস্ত্রের চুক্তি হতে পারে, সেটা কোনো দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় চুক্তি হতে পারে, সেটা কোনো এই যে তোমার হচ্ছে ব্রিক্স এর মতো এই ধরনের চুক্তি হতে পারে। এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তুমি দেখবা যে আহ, যে বছর সাম্প্রতিক কোনো চুক্তি হয়েছে দুই চারটা দেশের, সেটা অবশ্যই ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেনে এনেছে। যেই বছরই হয়েছে সেই বছরই ঢাকা ইউনিভার্সিটি এনেছে। এটা অকুত চুক্তি থেকে কোশ্চেন এসেছে, হ্যাঁ, অ্যানজুস চুক্তি থেকে কোশ্চেন এসেছে। তো এমন চুক্তিগুলো সব সময় এসেছে, ঠিক আছে। আচ্ছা, তো এবার আসি আমরা রাজনীতি। রাজনীতিটা এবছরের জন্য তোমরাই বুঝতে পারতেছো যে কতটুকু গুরুত্বপূর্ণ। এখন রাজনীতির ভিতরে দেখো অনেকগুলো বিষয় আছে, যে আমাদের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এটা কি একটা রাজনৈতিক প্রতিষ্ঠান না? এটাও কিন্তু এর ভিতরে ইনক্লুডেড। এটাও এর ভিতরে ইনক্লুডেড, অন্তর্বর্তীকালীন সরকার এর ভিতরে অবশ্যই 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 ইনক্লুডেড, ঠিক আছে। ওকে, তো এভাবে বিশ্ব রাজনীতি, বাংলাদেশের রাজনীতি, তারপরে হচ্ছে তোমার রাজনীতির যে ইতিহাস, বিভিন্ন বিখ্যাত ব্যক্তিবর্গ রাজনীতির ইতিহাসে বিভিন্ন রাজনৈতিক গুরুত্বপূর্ণ ঘটনা, এইসব বিষয়গুলো তোমাকে অবশ্যই দেখতে হবে, এটা মাস্ট রিড। আচ্ছা, এবার আসি আগাম তথ্য। এখনো ঘটেনি বাট ভবিষ্যতে ঘটবে, এমন কোশ্চেন হয়। ধরো সামনে একটা অলিম্পিকের আসর আছে, তোমাকে বলবে যে 2026 সালে বা হচ্ছে সামনে যদি কোনো হচ্ছে অলিম্পিকের আসর থাকে, বলবে এটা কততম আসর। এটা অবশ্যই করতে পারে, এই ধরনের প্রশ্ন হয়। বা সামনে কোনো খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা আছে বা গুরুত্বপূর্ণ একটা উদযাপন আছে সারা বিশ্বে, সেটা কততম বা কোথায় হবে। যেমন দেখো কপ সম্মেলন 2026-এ খুব সম্ভবত হবে, তো এটা কোথায় হবে। তো হচ্ছে এই ধরনের তথ্য তোমাকে অবশ্যই পড়ে রাখতে হবে, আগাম তথ্য বলে এগুলাকে, ঠিক আছে। তো আগাম তথ্যের ভিতরে পরিবেশ সংক্রান্ত, খেলাধুলা সংক্রান্ত, হ্যাঁ, বিভিন্ন চুক্তি সংক্রান্ত এই ধরনের কোশ্চেন সবসময় দেখা যায়, অর্থাৎ আগাম তথ্য তুমি খেয়াল রাখবা। আচ্ছা, এবার আসি মৌলিক বিষয়াবলিতে। দেখো, মৌলিক বিষয়াবলিতে কি কি পড়তে হবে। দেখো, কোশ্চেন কখনো এক্সস্টিভলি বলা যায় না যে এটা মৌলিকের কোশ্চেন নাকি জেনারেল পার্টের কোশ্চেন। তোমাকে যদি এখন বলে যে 6 দফা, আহ, লাহোরে উত্থাপিত 6 দফার মধ্যে অর্থনৈতিক দফা ছিল কয়টা, মানে অর্থনীতি বিষয়ক দফা ছিল কয়টা, এখন তুমি এটাকে মৌলিক সাধারণ জ্ঞান বলবা নাকি জেনারেল সাধারণ জ্ঞান বলবা, কি বলবা এটা? কারণ জেনারেল সাধারণ জ্ঞানও পাকিস্তান পাঠ পড়ানো হয়, আবার মৌলিক বিষয় বলে যে তুমি হচ্ছে পৌরনীতিতে, ইতিহাসে, ইসলামের ইতিহাসে এই কোশ্চেন গুলো অবশ্যই পেয়ে যাবা। অর্থাৎ দেখো, কিছু বিষয় থাকে যেগুলো জেনারেল পার্টের সাথে একদমই মিল পাওয়া যায়, সেটা হচ্ছে ইতিহাস, পৌরনীতি। এগুলা জেনারেল পার্টের সাথে একদমই মিল পাওয়া যায়, এটার কোনো পার্থক্য নাই। বাট কিছু বিষয় তোমাকে একটু দেখে যাইতে হবে। যেমন দেখো জিওগ্রাফি, জিওগ্রাফি যারা পড়ো নাই তাদের ক্ষেত্রে এটা খুব টাফ, তাদের এখন আর দরকার নাই। তারা যেটা করবা, এই যে ভৌগোলিক বিষয় বলি, পরিবেশ, এইটা খুব মনোযোগ দিয়ে পড়বা, তার এখন আর ওই জিওগ্রাফি পড়তে যাওয়ার কোনো দরকার নাই। আচ্ছা, তারপর দেখো আছে হচ্ছে সমাজ বিজ্ঞান। সমাজ বিজ্ঞান যে পড়ছো সে ভালো, যে এখন পড়ো নাই তাদের জন্য সাজেশন হচ্ছে বিভিন্ন সমাজ বিজ্ঞানীদের উক্তি, সমাজ বিজ্ঞানীদের মতবাদের নামগুলো, মতবাদ পুরা পড়তে হবে না, মতবাদের নামগুলো, মতবাদের নামগুলো। আচ্ছা, এবং সমাজ বিজ্ঞানে যে বিভিন্ন গুরুত্বপূর্ণ টার্ম ইউজ করা হয়, সেই গুরুত্বপূর্ণ টার্মগুলোর মিনিং কি, ঠিক আছে, এই বিষয়গুলো একটু দেখবা, বেশি পড়া না কিন্তু। সমাজ বিজ্ঞানে বিভিন্ন মনীষীদের উক্তি, তাদের হচ্ছে বিভিন্ন দেওয়া মতবাদের নামগুলো, সমাজ বিজ্ঞানের যে টার্মগুলো ইউজ করা হয় শুধু এই টার্মগুলো। তাহলে দেখো, ইতিহাস হয়ে গেল, পৌরনীতি হয়ে গেল, সমাজ বিজ্ঞান হয়ে গেল, ভূগোল হয়ে গেল। এবার আমরা যদি আসি ইসলামের ইতিহাস, ইসলামের ইতিহাসে দিল্লি সালতানাত খুব গুরুত্বপূর্ণ, দিল্লি সালতানাত খুব গুরুত্বপূর্ণ। তো এখন দিল্লি সালতানাত পড়া তো তোমার টাইম নাই, দিল্লি সালতানাত থেকে কোশ্চেন হয়, ঠিক আছে, দিল্লি সালতানাতে অনেকগুলো রাজবংশ আছে, এখান থেকে কোশ্চেন হয়। এটা তো তোমার পড়ার সুযোগ নাই, এখন আর সময় নাই। তুমি এখন যেটা করবো, তোমার কাছে যে ম্যাটেরিয়ালস আছে সেইখানে দেখবা এই প্রাচীন আমল থেকে, মানে এটা তো হচ্ছে মানে ইতিহাসে এটাকে প্রাচীন যুগ বলা হয়, কারণ সরি, মধ্যযুগ বলা হয়, প্রাচীন যুগ না মধ্যযুগ। কারণ মুসলিম শাসন আমলকে মধ্যযুগ বলা হয়, হিন্দু শাসন আমলকে প্রাচীন যুগ, আর ব্রিটিশদের এখান থেকে আধুনিক যুগ। তো এই মধ্যযুগের ইতিহাস দেখবা সব ম্যাটেরিয়ালসই আছে, তুমি মধ্যযুগ থেকে
এই হচ্ছে দিল্লি সালতানাত, এবং যদি সম্ভব হয় মুঘল আমলের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা দেখে রেখো। এখান থেকে কোশ্চেন হয়, যদিও প্রতি বছর হয় না, বাট হয়, এটা অবশ্যই তোমরা দেখে রেখো। যেহেতু গত বছর হয়নি, বা আমার কাছে এর জন্য মনে হয়েছে এই বছর অবশ্যই ইসলামের ইতিহাসের এই বিষয়টা গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো এবার আসি আইসিটি। দেখো আইসিটি তোমরা সবাই পড়েছো, আইসিটি তোমরা সবাই পড়েছো। আইসিটির বোর্ড বই বা মোটা মোটা বাজারের বই কোনোটা এখন আর পড়ার সময় নাই তোমাদের হাতে। এখন তোমরা যেটা করবা, আমাদের ডাইজেস্ট যাদের কাছে আছে, ডাইজেস্টে প্রচুর আইসিটি কোশ্চেন আছে। আইসিটির সাথে একটা বিষয় তোমরা যোগ করে নিবা, সেটা হচ্ছে লিখে রাখো কম্পিউটার বিজ্ঞান। সেটা হচ্ছে কি কম্পিউটার বিজ্ঞান। কম্পিউটার বিজ্ঞান অবশ্যই তোমরা কিছুটা হলেও দেখে যাবা। কম্পিউটার বিজ্ঞান থেকে কোশ্চেন হবে, আইসিটির আদলেই কিছু কোশ্চেন হবে। আচ্ছা, তাহলে এটাই কিন্তু মোটামুটি কি কি পড়তে হবে মৌলিক বিষয়াবলী থেকে ক্লিয়ার হয়ে গেছে, তাই না? ইতিহাস, পৌরনীতি, ইসলামের ইতিহাস, ভূগোল, আইসিটি, তারপর হচ্ছে সমাজ বিজ্ঞান মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। আরেকটা আছে কি যুক্তিবিদ্যা। যুক্তিবিদ্যা আর সমাজ বিজ্ঞানের জন্য সেম পরামর্শ। এখন পণ্ডিতি করে পড়তে যাওয়ার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। এখন তুমি যেটা করবা, যুক্তিবিদ্যার গুরুত্বপূর্ণ যে টার্মগুলো আছে তার মিনিং কি, বিভিন্ন যুক্তিবিদের হচ্ছে যে দাঁড় করাইছে, যে প্রিন্সিপাল দাঁড় করাইছে, সেই প্রিন্সিপালের জাস্ট নামগুলো, তাদের উক্তিগুলো, এতটুকু পড়তে আধা ঘন্টার বেশি সময় লাগে না। তুমি যদি বসো যুক্তিবিদ্যার জন্য আধা ঘন্টা, সমাজ বিজ্ঞানের জন্য আধা ঘন্টা, এভাবে দেখবা যে আধা ঘন্টা 1 ঘন্টা করে এক একটা হচ্ছে মৌলিক বিষয় পার করে দেওয়া যায়। কারণ এগুলো তুমি পড়ে আসছো ইন্টারমিডিয়েটে। তো তুমি যদি মোটামুটি একটা দিন সময় বের করো যে এই আজকে যে 10-12 ঘন্টা লেখাপড়া করব শুধু মৌলিক বিষয় বলি, একদম পুরা কাভার করে ফেলা যায়। জাস্ট একদিনে পুরা মৌলিক বিষয় বলি হচ্ছে তোমার প্রিপারেশন কমপ্লিট করে ফেলা যায়। তো এটা খুব বেশি কঠিন কিছু না। আচ্ছা, তাহলে এইখানে যে 15টা টপিকের নাম বললাম এটা কিন্তু ক্লিয়ার হয়েছে, এবং এর সাথে এটা তো মাস্ট রিড, আমি কিছু বিষয় অ্যাড করি। দেখো আমি দেখো খুব ইন্টারেস্টিংলি জাতীয় বিষয়াবলী লিখিনি এখানে, জাতীয় বিষয়াবলী আমি এখানে দিইনি। এখন জাতীয় বিষয়াবলী থেকে কি কোশ্চেন হবে না? জাতীয় বিষয়াবলী থেকে অবশ্যই অবশ্যই কোশ্চেন হবে। বাট জাতীয় বিষয়াবলী হচ্ছে অনেক ওয়াইড বিষয়, খুবই ওয়াইড, এর ভিতরে অনেক কিছু আছে, অনেক কিছু আছে। তো জাতীয় বিষয়াবলী রিভিশন দেওয়া টাফ হবে, বাট আমি বলবো দেখো এর ভিতরে অনেক কিছু জাতীয় বিষয়াবলী কাভার হয়ে গেছে। যেমন দেখো হচ্ছে, আমি যদি বলি মুক্তিযুদ্ধ, সেটা জাতীয় বিষয়াবলী বাইরে না। সংবিধান জাতীয় বিষয়াবলীর বাইরে না। তারপর হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী, এগুলো বাংলাদেশের জাতীয় বিষয়াবলীর ভিতরে, অর্থাৎ জাতীয় বিষয়াবলী অনেকটা কাভার হয়ে গেছে। এখন সাম্প্রতিকের জন্য জাতীয় বিষয়াবলী খুব গুরুত্বপূর্ণ। ধরো যে বাংলাদেশে নতুন একটা বিভাগ ঘোষণা করা হলো, সেটা ডেফিনেটলি গুরুত্বপূর্ণ। ধরো বাংলাদেশে কাউকে কোনো একটা হচ্ছে পদক বা পুরস্কার দেওয়া হলো, যদিও সেটা পদক পুরস্কারের ভিতরে, বা সেটা জাতীয় বিষয়াবলী হিসেবে গুরুত্বপূর্ণ। তো জাতীয় বিষয়াবলীটা তোমরা যতটুকু পারো কাভার করবা। এবং আমি মনে করি যে এগুলা পড়লে আর আন্তর্জাতিক বিষয় বলে আলাদাভাবে বলার কিছু নাই, কারণ এখানে দেখো অনেক কিছু চলে আসছে। তো তোমরা যদি লিখে রাখতে চাও যে আন্তর্জাতিক বিষয় বলে একবার রিভিশন করব, তাহলে করতে পারো আন্তর্জাতিক বিষয় বলি। আচ্ছা, তো এখন আমি তোমাদেরকে আর একবার বলি, সেটা হচ্ছে এই এই টপিক গুলো মাস্ট রিড। কোনো অবস্থাতেই ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে যেও না এই টপিকগুলোর উপর খুব ভালো প্রিপারেশন না নিয়ে। কোনো অবস্থাতে যাবে না, কোনো অবস্থাতেই না, কোনো অবস্থাতেই না, কোনো অবস্থাতেই না। অন্য টপিকগুলো নট আননেসেসারি, বাট এগুলো মাস্ট রিড। অন্যগুলো তুমি যতটুকু পারো পড়ো, আমার কোনো ইয়া নাই। আচ্ছা, এখানে দেখো আমি কিন্তু হচ্ছে তোমার দেখি কোনোটা বাদ গেছে কিনা। কোনোটা বাদ গেছে? আচ্ছা, সংবিধান, খেলাধুলা, জাতীয় বিষয় বলি। আচ্ছা, দেখো আহ এই আনমিউট, আনমিউট হয়েছে, ওকে মিউট করে দাও তো, সবাইকে মিউট করে দাও। আচ্ছা, তো এখন দেখো এর বাইরে তোমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে কি সাম্প্রতিক। সাম্প্রতিক প্রচুর পড়তে হবে ভাইয়া, কারণ হচ্ছে সাম্প্রতিক থেকে ঢাকা ইউনিভার্সিটিতে অ্যারাউন্ড 10 কোশ্চেন আসবে, অ্যারাউন্ড 10। এবং সাম্প্রতিকের জন্য কোনোটাই এক্সস্টিভলি বলা যাবে না যে এটা এইটা গুরুত্বপূর্ণ বা এটা আসবে, এটা এক্সস্টিভলি বলা যাবে না। শুধু কিছু বিষয় বলা যায়, যেমন হচ্ছে তোমার হচ্ছে জুলাই বিপ্লব বা অন্তর্বর্তীকালীন সরকার। হ্যাঁ, এইগুলা হচ্ছে সাম্প্রতিকের জন্য গুরুত্বপূর্ণ। আবার দেখো এইগুলা সবকিছু সাম্প্রতিকের জন্য গুরুত্বপূর্ণ, কারণ দেখো হচ্ছে তোমার এই শিল্প সংস্কৃতি, পদক পুরস্কার, সংবিধান, খেলাধুলা, হ্যাঁ, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে তোমার যুদ্ধ বিপ্লব, তারপর হচ্ছে আগাম তথ্য রাজনীতি, এইগুলো সাম্প্রতিকের জন্য গুরুত্বপূর্ণ টপিক। ঠিক আছে, মানে সাম্প্রতিক হচ্ছে একটা কম্পাইলেশন, মানে এটা যে কোনো কিছুকে কভার করতে পারে, যে কোনো কিছুকে কভার করতে পারে। জাতীয় বিষয় বলি, আন্তর্জাতিক বিষয় বলি, এই যা কিছু আছে, মুক্তিযুদ্ধকে কভার করে ফেলতে পারে। ধরো মুক্তিযুদ্ধের কোন একজন বিখ্যাত যোদ্ধা, সে হচ্ছে নারী মুক্তিযোদ্ধা বা নারী পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, বা একজন পদকপ্রাপ্ত সাধারণ মুক্তিযোদ্ধা, সাধারণ মানে পুরুষ আর কি, পুরুষ মুক্তিযোদ্ধা, সে শহীদ হলো, শহীদ না সরি মারা গেল আর কি, এখন নিহত হল, মারা গেল। তো তার সম্পর্কিত একটা সাম্প্রতিক তথ্য দিয়ে দিতে পারে, সে কত নম্বর সেক্টরে যুদ্ধ করেছে বা এসব। যেমন হচ্ছে দেখো কিছু কয়েক বছর আগে যখন হচ্ছে আমাদের
সিআর দত্ত মারা গেল, হচ্ছে বীর উত্তম সিআর দত্ত, তাকে নিয়ে কোশ্চেন এসেছে। তো এমন আর কি। তো সাম্প্রতিক হচ্ছে খুবই ওয়াইড জিনিস, যে কোনো কিছুকে কভার করতে পারে। তো আমি বলবো সাম্প্রতিকের জন্য তুমি যত বেশি ম্যাটেরিয়ালস ফলো করতে পারো, যত বেশি, সাকিব ভাইয়ের বইটা খুব বেশি সুন্দর হবে, খুব বেশি সুন্দর হবে। আমি বইটা দেখেছি পুরাটা, ঠিক আছে, এবং তার সাথে আমি ইনভলভ, কারণ আমি বইটাতে কাজ করছি, আমি সেখানে অনেক তথ্য ইনপুট দিছি। তো আমি তো জানি যে বইটাতে হচ্ছে কি কি আছে, তাই না? এই বইটা যথেষ্ট ভালো হবে। আমি এখন না যে মার্কেটিং করতেছি, তোমরা এটা পড়তে পারো, এবং তোমার কাছে যত মেটেরিয়াল আছে সাম্প্রতিকের জন্য তুমি যা ইচ্ছা তা পড়তে পারো। সাম্প্রতিকের প্রিপারেশন যাতে সর্বোচ্চ হয়, তুমি যতগুলো ইচ্ছা বই পড়ো, যাতে সাম্প্রতিকের প্রিপারেশনটা সর্বোচ্চ হয়। তাহলে এর সাথে তুমি যদি সাম্প্রতিক ইনক্লুড করে নাও, তাহলে আশা করি যে মোটামুটি তুমি গুরুত্বপূর্ণ টপিক তেমন হচ্ছে স্কিপ করবা না। গুরুত্বপূর্ণ টপিক স্কিপ করার কোনো সুযোগ নাই। আর হচ্ছে বাকি যেগুলো আছে নট আননেসেসারি, বাট এগুলো মাস্ট তোমরা পড়বা। আচ্ছা আমি একটু দেখি জুমে। আচ্ছা আমি জুমটা এখন একটু দরকার হবে, কারণ আমি কমেন্ট গুলো দেখতে হবে। আহ তুমি বসো এখানে, সমস্যা নেই। আচ্ছা, এই স্লাইড, এই ক্লাসের স্লাইড তোমাদেরকে দেওয়া হবে, যারা হচ্ছে মানে আমাদের নিয়মিত স্টুডেন্ট, তাদেরকে অবশ্যই দেওয়া হবে। ওকে। তো 10 দিনে কিভাবে রিভিশন দিব, ফোনটা দেখি, ফোনটা একটু দিও, মানে কোনটা আছে না। 10 দিনে কিভাবে রিভিশন দিও, তোমাদেরকে যেটা বললাম যে, বলতেছো ভাইয়া সংবিধানের অনুচ্ছেদ গুলো মনে থাকে না, সব তো তোমাকে অনুচ্ছেদ পড়তে হবে না ভাইয়া। তুমি যদি হচ্ছে আমাদের ক্লাস করে থাকো, তাহলে তুমি জানো কোনগুলো গুরুত্বপূর্ণ পড়তে হবে। আর তুমি যদি অন্য মানে আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট না হও, তুমি যে ম্যাটেরিয়ালস ফলো করছো সেখানে নিশ্চয়ই হচ্ছে এই বিষয়ে সাজেশন দেওয়া আছে। সংবিধানের 153টা যে অনুচ্ছেদ, এটা কি আমার মনে আছে? 153 অনুচ্ছেদ কি আমি বলতে পারবো? এটা কেউই বলতে পারবে না যে 153 অনুচ্ছেদের প্রত্যেকটাতে কি আছে। সে যদি হচ্ছে মানে সংবিধানের প্রফেসর হয় খুবই উন্নত মানের, তিনি বলতে পারেন। বাট আমি মনে করি হচ্ছে অন্য কেউ বলতে পারবে না এটা। কারণ যিনি সংবিধানের প্রফেসর বা খুব ভালো মানের লয়ার বা খুব ভালো মানের জাজ, তারা তো দীর্ঘদিন ধরে এটা নিয়ে আছেন, তারা পারবেন। তাছাড়া অন্য কেউ এটা বলতে পারবে না, প্রত্যেকটা অনুচ্ছেদ তারা ব্যাখ্যা করতে পারবে না আর কি, না দেখে। আচ্ছা, শিল্প সাহিত্য চলচ্চিত্র কি সাম্প্রতিক থেকে পড়বো? এটা সাম্প্রতিক থেকেও পড়বা, সাম্প্রতিক বাদেও পড়বা। আচ্ছা, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নাম মুখস্থ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সবার নাম মুখস্থ করতে হবে না, গুরুত্বপূর্ণ গুলোর নাম মুখস্থ করতে হবে। যেমন তোমাদের কিছু শর্ট ট্রিক্স বলি, দেখো, সাকিব ভাইয়ের বই খুব দ্রুত পেয়ে যাবে, খুব দ্রুত, খুব দ্রুত। কিছু শর্ট ট্রিক্স বলি, দেখো, আমি এখানে কিছু বিষয় লিখিনি। কেউ বলতে পারবা কি লিখিনি? সেটা হচ্ছে নারী বিশ্ব লিখিনি। খেয়াল করছো? নারী বিশ্ব আমি লিখিনি। তো দেখো, আমার কাছে মনে হয়েছে যে এবার নারী বিশ্ব থেকে কোশ্চেন আসবে সাম্প্রতিকের, এবং সেটা হবে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, সেখানে যে 4 জন নারী উপদেষ্টা আছেন সেখান থেকে। এবং তার ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছেন আমাদের ডিপার্টমেন্টের বড় বোন সৈয়দা রিজওয়ানা হাসান। আমার কাছে মনে হয়েছে এটা সবচেয়ে 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 গুরুত্বপূর্ণ। সৈয়দা রিজওয়ানা হাসান লিখে রাখো, ঠিক আছে? আচ্ছা, 30 পাওয়া কি পসিবল? ইট ইট ইজ নট ইম্পসিবল, বাট ইট ডিপেন্ডস যে কোশ্চেন কেমন হয়, ঠিক আছে? আমি বলবো না ইট ইজ ইম্পসিবল, কারণ গত বছর অনেকে 30 পেয়ে গেছে, কোশ্চেন সহজ ছিল গত বছর কম্পারেটিভলি, যে কারণে অনেকে 30 পেয়ে গেছে। আচ্ছা, এমন না যে এটা কিন্তু ক্লাস শেষ, এখন অনেক স্লাইড আছে। আচ্ছা, আমরা কিছু কোশ্চেন সলভ করবো, ঠিক আছে? দেখি এই কোশ্চেনগুলো আমরা তোমাদের সাথে সলভ করে ফেলি। বলতেছে 1947 সালে কোন তত্ত্বের মাধ্যমে ভারত দ্বিখণ্ডিত হয়? তোমরা একটু উত্তর করার চেষ্টা করো। আমরা সাথে সাথে উত্তরগুলো করে ফেলবো, এবং শেষে তোমাদের কোশ্চেন নিব, প্লাস হচ্ছে অন্যান্য আলোচনা থাকলে সেই সব আলোচনা করব। আচ্ছা, ডি বলতেছো, যারা হচ্ছে আমাদের সাথে ফেসবুকে যুক্ত আছো তারা একটু লেটে উত্তর করবে আমি জানি, কারণ হচ্ছে ফেসবুকে স্ট্রিমিংটা কম্পারেটিভলি একটু লেটে যাচ্ছে। আচ্ছা, ফেসবুকের উত্তরটা একটু নেওয়ার চেষ্টা করি। ফেসবুকে একটু পিছিয়ে আছে, আমাদের জুমে তারা তো খুবই ফাস্ট, খুবই ফাস্ট তারা উত্তর দিয়ে দিচ্ছে। ফেসবুকের স্ট্রিমটা একটু দেরিতে আছে। আচ্ছা, তোমরা যারা ডি বলেছো ফেসবুক প্লাস জুমে, তোমাদের উত্তর কিন্তু একদমই ঠিক আছে। দ্বি জাতি তত্ত্বের সাথে জড়িত কে? মোহাম্মদ আলী জিন্নাহ জড়িত। তো হচ্ছে তোমরা একটু এই বিষয়টা একটু এলাবোরেট করে পড়বা, শুধু যে কোশ্চেনটা সলভ করবা তা না। আহ দেখো, আধিপত্যবাদ তত্ত্ব বা জাতীয়তাবাদ তত্ত্ব, দ্বিখণ্ডবাদ তত্ত্ব, এগুলো তো জড়িতই না। দ্বি জাতি তত্ত্ব মূলত জড়িত, এটা মোহাম্মদ আলী জিন্নাহ দেন। এবং তার সেই আলোকেই মূলত হচ্ছে ধর্মের ভিত্তিতে ভারতকে বিভক্ত করে দুইটা স্বাধীন রাষ্ট্র, ভারত এবং পাকিস্তান প্রতিষ্ঠা করা হয়। 2 নম্বর কোশ্চেন দেখি আমরা পরেরটা, 2 নম্বর না, পরের কোশ্চেন। 1971 সালের 16ই ডিসেম্বর আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন এম এ জি ওসমানী, গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার, চিফ অফ স্টাফ আব্দুর রব, তাজউদ্দিন আহমেদ। কে? দেখো, কে এখানে প্রতিনিধিত্ব করেন? বলতেছো কেউ গ, কেউ বলতেছো ক, কেউ বলতেছো খ। এবার মানে একটু কনফিউশন শুরু হচ্ছে, তাই না? এম এ জি উসমানী নাকি হচ্ছে এ কে খন্দকার নাকি আব্দুর রব, কে ছিলেন?
অনেকে কনফিউজিং উত্তর দিচ্ছ, অনেকে কনফিউজিং উত্তর দিচ্ছ, কিন্তু উত্তর যারা বলতেছো বি, যারা বলতেছো বি, তোমাদের উত্তর ঠিক আছে। গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার, গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার ছিলেন। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে খ। দেখো এটা মুক্তিযুদ্ধ থেকে আসা কোশ্চেন, কিন্তু খুব মানে এমন কোশ্চেন যে তুমি মানে একদম দেখে উত্তর করতে পারবে না। তাহলে মুক্তিযুদ্ধ থেকে বিভিন্ন আসপেক্টের কোশ্চেন হতে পারে। এতদিন যে সিলসিলা ছিল, এতদিন যে সিলসিলা ছিল সেটা কেমন ছিল? সেটা ছিল শুধুমাত্র বঙ্গবন্ধু কেন্দ্রিক অধিকাংশ, কিন্তু সেটা এখন আর থাকবে না। ঠিক আছে। আচ্ছা, আরেকটা যে বিষয় সেটা ক্লিয়ার করি, এখানে তোমার নারী বিশ্ব অ্যাড করে নিতে পারো, নারী বিশ্ব অ্যাড করে নিতে পারো। সেটা আমি কোথায় লিখে দিই? এখানে লিখে দিই নারী বিশ্ব, হ্যাঁ, নারী বিশ্ব। এই তোমরা হচ্ছে মানে মিউট কিভাবে করতে হয় কি এটা জানো না নাকি? অবশ্যই সবাই মিউট করে রাখবা। ঠিক আছে। মিউট অল। আচ্ছা, মিউট অল এই টপিক গুলা যাতে মানে যে হচ্ছে টপিক গুলো না পড়ে যাবা। ঠিক আছে, মানে ভর্তি পরীক্ষাতে যে ঢাকাতে পরীক্ষা দিতে আসবা, আর আমি যদি মানে দেখি তাকে যে টপিক, আর যদি শুনি যে টপিক গুলো বাদ দিয়ে এগুলো না পড়ে আসছো, তাহলে তো কাম হয়েছে। এগুলা বাদে অন্য সবকিছুই পড়বা, বাট এটা মাস্ট, এগুলা মাস্ট, এটা বাদ দেওয়া যাবে না। আচ্ছা, এবার দেখি প্রাইড অ্যান্ড প্রেজুডিস এর লেখককে, এবার উত্তর করো। এবার একটু কঠিন কোশ্চেন। প্রাইড অ্যান্ড প্রেজুডিস, জেন অস্টেন, উইলিয়াম শেক্সপিয়ার, বেন জনসন, জোফ্রে চসার। আরে আল্লাহ, মানে উত্তর তো মানে বিভিন্ন রকম পাচ্ছি, মানে এ বি সি ডি সবাই উত্তর করতেছে সব, মানে ফেসবুকে, আমাদের জুমে, মোটামুটি হচ্ছে কোনোটাই বাদ নাই, সব উত্তর করতেছো। বাট আমরা দেখতেছি হচ্ছে মানে ফেসবুকের চেয়ে আমাদের জুমের উত্তর বেশি কারেক্ট হয়েছে। হ্যাঁ, জুমে অধিকাংশই বলতেছে হচ্ছে জেন অস্টেন, সঠিক উত্তর জেন অস্টেন। ঠিক আছে, এই যে প্রাইড অ্যান্ড প্রেজুডিস, তো এমন কোশ্চেন হবে তোমার ঢাকা ইউনিভার্সিটিতে এবছর কোশ্চেন করতে পারে যে মুসলিম রেনেসার কবি বলা হয় কাকে? কাকে বলা হয় মুসলিম রেনেসার কবি? ফারুক আহমেদকে, তাই না? তো এই ফারুক আহমেদ থেকে অবশ্যই কোশ্চেন হতে পারে। ফারুক আহমেদ ইসলাম কেন্দ্রিক লেখক ছিলেন, মানে ইসলামিস্ট লেখক ছিলেন, যে কারণে এতদিন তার তার লেখা টেখা থেকে কোশ্চেন হতো না সাধারণ জ্ঞানে অ্যাটলিস্ট। তো এখন অবশ্যই আসতে পারে, তো এটা লিখে রাখো, অবশ্যই গুরুত্বপূর্ণ যে ফারুক আহমেদ মুসলিম রেনেসার কবি বাংলাদেশের। ঠিক আছে, এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি মনে করি। দেখো, বাংলাদেশে ভোটার হওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত প্রস্তাব করা হয়েছে? 16, 17, 19 নাকি 21? 16, 17, 19 নাকি 21? 16, 17, 19 নাকি 21? আচ্ছা, অনেকে অনেক রকম উত্তর করতেছো, এটার অনেকে অনেক রকম উত্তর করতেছো। আচ্ছা, এখানে সঠিক উত্তর হচ্ছে, সঠিক উত্তর হচ্ছে 17। সঠিক উত্তর হচ্ছে 17, এটা প্রস্তাব করা হয়েছে এখনো, মানে এটা নিয়ে কাজ হচ্ছে। বাট প্রস্তাবিত হচ্ছে 17, যে একজন 17 বছর বয়সী নাগরিক ভোট দিতে পারবে, এটা প্রস্তাবিত এখনো, কিন্তু এটা হচ্ছে মানে গ্যাজেটেড হয়নি এখনো, মানে এখনো এটা গ্যাজেটেড না। তো এটা প্রস্তাব করেছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এখনো গ্যাজেটেড হয়নি এটা। আচ্ছা, বিদেশের মাটিতে বাংলাদেশ কতটি টেস্ট সিরিজ এ পর্যন্ত জয় করেছে? 2, 3, 5 নাকি 6? আচ্ছা, তোমরা এগুলো অপশন না লিখে উত্তর লেখো ডিরেক্ট, এগুলো তো সংখ্যা, ডিরেক্ট উত্তর লেখো, তাহলে বুঝতে সুবিধা হবে, কারণ আগের কোশ্চেনের উত্তর করতেছো নাকি পরেরটা করতেছো এটা আমি বুঝতে পারতেছি না। আচ্ছা, যারা বলতেছো 3, আমি দেখতেছি জুমে 3 ছাড়া কোনো উত্তর করোনি, কারণ আমি ক্লাসে এটা উচ্চারণ করেছিলাম যে বাংলাদেশ হচ্ছে বিদেশের মাটিতে এই পর্যন্ত 3টা টেস্ট সিরিজ জয় করেছে। এর আগে ওয়েস্ট ইন্ডিজে একটা, জিম্বাবুয়ে একটা, এবং সর্বশেষ পাকিস্তানে একটা। পাকিস্তানের টেস্ট সিরিজে ম্যান অফ দা সিরিজ হয়েছিলেন কে? মেহেদী হাসান মিরাজ, যেটা খুব 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 বেশি হচ্ছে গুরুত্বপূর্ণ। এবং এই যে সাফ যে এশিয়া কাপ হলো, সেখানে কিন্তু সর্বোচ্চ গোলদাতা খুব সম্ভবত মিরাজুর রহমান বা এমন একটা নাম, ওই নামটাও গুরুত্বপূর্ণ। আবার দেখো হচ্ছে বাংলাদেশের স্পোর্টসে অন্যান্য যেসব ক্ষেত্রগুলো আছে নারীদের ক্ষেত্রে, বা হচ্ছে যুব এশিয়া কাপ, সেগুলো তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে পরের কোশ্চেন আমরা যাই। বাংলাদেশের সংবিধানের কততম সংশোধনী সম্প্রতি বাতিল ঘোষণা করা হয়েছে? 11, 13, 15 নাকি 17? আচ্ছা, আগের কোশ্চেনের উত্তর করেছিল আহমেদ জনি, অনন্যা টুম্পা, অনন্ত কর্মকার, আহ তাজনিম শশী, কে এম গোলাম রব্বানী। তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছো। আহ আহসান রদিত বলছো ক্লাস কি রেকর্ডেড থাকবে? আমাদের পেজে ক্লাসটা থাকবে, তুমি হচ্ছে ফেসবুকে যখন আসো তুমি অবশ্যই সেখান থেকে দেখে নিতে পারবে। ওকে, বলতেছো 15, 17, কেউ কেউ বলতেছে 17, কেন 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 17 কেন?
17 নম্বর সংশোধনী কেন বাতিল হবে? পঞ্চদশ সংশোধনী বাতিল ঘোষণা করা হয়েছে। এটা যারা ক্লাস করেছে, সংবিধানের ক্লাস, আমি তোমাদেরকে ক্লাস নিয়েছিলাম, এটা কিন্তু আমি তখনই বলেছিলাম যে পঞ্চদশ সংশোধনী খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটা পলিটিক্যাল টার্ম থেকে আনা সংশোধনী 2011 সালে, যেটা 1972-এর সংবিধানে ফেরত নিয়ে যাওয়া হয়েছে এই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। এটা বাতিল ঘোষণা করা হয়েছে। এবং এই যখন এই পঞ্চদশ সংশোধনী বাতিল ঘোষণা করা হয়েছে, তখন আমাদের সংবিধানের যে 7-এর খ, যেটা অবাতিলযোগ্য হিসেবে ঘোষণা করছিল আমাদের সংবিধানের 3টা পার্টকে, সেটা বাতিল হয়ে গেছে। অর্থাৎ বর্তমানে আমাদের আর্টিকেল অনুচ্ছেদ 7-এর খ বাতিল হয়ে গেছে অটো। এটা মনে রাখো, অনুচ্ছেদ 7-এর খ এখন বাতিল হয়ে গেছে। আচ্ছা, তো তারপর আমরা পরের কোশ্চেন দেখি। বাংলাদেশের সকল মন্ত্রণালয়ের স্নায়ুকেন্দ্র হলো জাতীয় সংসদ, সচিবালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় নাকি রাষ্ট্রপতির কার্যালয়? কোনটা? বাংলাদেশের সকল মন্ত্রণালয়ের স্নায়ুকেন্দ্র হলো জাতীয় সংসদ, সচিবালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় নাকি রাষ্ট্রপতির কার্যালয়? অনেকে সংসদ বলছো, অনেকে সচিবালয় বলছো, কিন্তু এখনো কেউ প্রধানমন্ত্রীর কার্যালয় বা রাষ্ট্রপতির কার্যালয় বলনি। আচ্ছা, আমরা হচ্ছে দেখি ফেসবুকে যারা যুক্ত আছো তারা এখনো উত্তর দাওনি, আমরা একটু দেখার চেষ্টা করি। ফেসবুকে অনন্ত কর্মকার বলছো সচিবালয়, বি বলতেছো, ফেসবুকে সবাই বি বলতেছো, কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয় আবার রাষ্ট্রপতির কার্যালয় কেউ বললা না। আচ্ছা, তোমরা যেগুলো বলতেছো না, তার মানে এর নিচে দুইটা উত্তর আমি নিচ্ছি না। জাতীয় সংসদ এবং সচিবালয়ের ভিতরে সঠিক উত্তর হচ্ছে সচিবালয়। বাংলাদেশে যত মন্ত্রণালয় আছে সবকিছু স্নায়ুকেন্দ্র হচ্ছে বাংলাদেশ সচিবালয়। ওকে, এবার আসি ফ্লোর ক্রসিং হলো সংসদে নিজ দলের প্রস্তাবে ভোট দেওয়া, মন্ত্রী হিসাবে দায়িত্বপ্রাপ্ত হওয়া, নিজ দল ত্যাগ, স্পিকার হিসেবে মনোনীত হওয়া। কোনটা? ফ্লোর ক্রসিং কি? গ হবে। যারা হচ্ছে জুমে যুক্ত আছো খুব দ্রুত উত্তর করতে পারতেছো, কারণ তোমাদের কাছে ভিডিও খুব ফাস্ট চলে যায়। ফেসবুকে কম্পারেটিভলি একটু পরে টেলিকাস্ট হয়, যে কারণে হচ্ছে ফেসবুক থেকে আমরা দেখি একটু পরেই উত্তরটা আসে। আচ্ছা, তো সঠিক উত্তর হচ্ছে এখানে গ, নিজ দল ত্যাগ। অর্থাৎ সংসদে কোনো বিল উত্থাপন করা হলে আমি যে দলের মন্ত্রী বা এমপি, আমি যদি বিপরীত দলকে ভোট দিই, সেটা আমি দল ত্যাগ করবো নিশ্চয়ই, এবং সেটা হচ্ছে ফ্লোর ক্রসিং। ওকে, এবার আমি আসি পরের কোশ্চেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ভাইস চ্যান্সেলর হলেন ডক্টর মোয়াজ্জেম, স্যার এফ রহমান, স্যার সলিমুল্লাহ, ডক্টর মাহমুদ হাসান। কোনটা হবে? সবাই গণহারে বলতেছো এফ রহমান, এফ রহমান, কেউ আবার বলতেছো যে ক নম্বর উত্তর হবে। আহ তো সঠিক উত্তর হচ্ছে, তোমরা যেটা বলতেছো সবচেয়ে বেশি হারে, সেটা হচ্ছে এফ রহমান। তো তোমাদের উত্তরটাই নিই, তোমাদের উত্তরের বাইরে যাব না। সঠিক উত্তর হচ্ছে স্যার এফ রহমান। আচ্ছা, তাহলে এখানে খ নম্বর উত্তর। মোয়াজ্জেম ছাত্র হিসেবে, ইয়েস, ডক্টর মোয়াজ্জেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে তিনি প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি যিনি কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি কিন্তু 1952 সালে আমাদের ভাষা আন্দোলনের সময়কার কি ছিলেন, ঢাকা ইউনিভার্সিটির ভিসি ছিলেন। এবং 1971 সালে যখন হচ্ছে মুক্তিযুদ্ধ হয়, তখন কে ভিসি ছিলেন, কেউ বলতে পারবা? আবু সাইদ। আচ্ছা, বিচারপতি আবু সাইদ চৌধুরী। আরে মানে নাম উচ্চারণ করে ফেলার আগে তোমরা মানে উত্তর করে ফেলতেছো কিভাবে? এই হচ্ছে আবু সাইদ কি তোমার ছোট? ওনার নাম বিচারপতি আবু সাইদ চৌধুরী, ঠিক আছে? তো নামটা একটু তাকে সম্মানের সাথে উচ্চারণ করো। আচ্ছা, আহ এবার আমরা দেখি কোন মার্কিন প্রেসিডেন্ট শান্তিতে নোবেল জয়ী? বিল ক্লিন্টন, রোনাল্ড রেগান, আব্রাহাম লিঙ্কন, জিমি কার্টার। কে? কোন মার্কিন প্রেসিডেন্ট শান্তিতে নোবেল বিজয়ী? তোমরা এটা একটু উত্তর করার চেষ্টা করো। খুব সহজ কোশ্চেন এটা। অনেকে অনেক রকম উত্তর বলতেছো, কারণ এইখানে তো অনেকে অনেক রকম উত্তর করার মতোই কোশ্চেন এটা অবশ্য। অনেকে অনেক রকমের কোশ্চেন করতেছো। আচ্ছা, দেখো অধিকাংশ বলতেছো জিমি কার্টার। আচ্ছা, কেন আব্রাহাম লিঙ্কন না? আব্রাহাম লিঙ্কনকে নোবেল দেওয়া হয়নি? আচ্ছা, সঠিক উত্তর হচ্ছে হ্যাঁ, জিমি কার্টার। জিমি কার্টার, এখানে যে আহ, চারজন প্রেসিডেন্টের নাম আছে, বিল ক্লিন্টন, রোনাল্ড রেগান, আব্রাহাম লিঙ্কন, জিমি কার্টার, তার ভিতরে হচ্ছে জিমি কার্টার নোবেল বিজয়ী। এখন কেন আমি জিমি কার্টারটা দিলাম, কারণ জিমি কার্টার তো মারা গেছেন গত পরশু দিনের আগের দিন, মানে 29 ডিসেম্বর জিমি কার্টার মারা গেছেন। ওই সময় তার বয়স ছিল 100 বছর, 100 বছর বয়সে উনি মারা গেছেন। উনি ছিলেন আমেরিকার 39তম প্রেসিডেন্ট এবং ডেমোক্রেট দল থেকে নির্বাচিত প্রেসিডেন্ট। উনি শান্তিতে নোবেল বিজয়ী, প্লাস আমেরিকার অন্যতম প্রেস্টিজিয়াস একটা অ্যাওয়ার্ড আছে, গ্র্যামি অ্যাওয়ার্ড। গ্র্যামি অ্যাওয়ার্ড এটা হচ্ছে গান রচনার জন্য দেওয়া হয় মূলত। ইনি গ্র্যামি অ্যাওয়ার্ডও পেয়েছেন। তার মানে হচ্ছে এনার এনার হচ্ছে বেশ একটা গ্রাউন্ড আছে কোশ্চেন আসার মতো।
আচ্ছা, 39তম প্রেসিডেন্ট, 29তম প্রেসিডেন্ট না 39তম, খেয়াল নাই আমার, সম্ভবত 39। আচ্ছা, 39তম প্রেসিডেন্ট। জাতিসংঘের কোন অঙ্গ সংগঠনের কাজ বর্তমানে স্থগিত? মানে জাতিসংঘের কোন অঙ্গ সংগঠনের কাজ এখন আর হয় না, যেটা স্থগিত অবস্থায় আছে, কেউ বলতে পারবা? খ বলতেছে ওসি পরিষদ। আচ্ছা, এখানে অপশনে ছিল হচ্ছে আহ সাধারণ পরিষদ, ওসি পরিষদ, বিশ্ব ব্যাংক নাকি আন্তর্জাতিক আদালত। সঠিক উত্তর হচ্ছে ওসি পরিষদ। ওসি পরিষদকে বলা হয় ট্রাস্টি পরিষদ। হ্যাঁ, ট্রাস্টি পরিষদ অর্থাৎ পৃথিবীতে যেসব দেশগুলো এখনো স্বাধীন হয়নি, কলোনিয়াল কান্ট্রি আছে, তাদেরকে স্বাধীন করা এই পরিষদের কাজ ছিল। কিন্তু বর্তমানে পৃথিবীতে এমন কোনো দেশ নাই যারা হচ্ছে কোনো কলোনির অন্তর্ভুক্ত, সব দেশই কলোনি থেকে মুক্ত। তার মানে এর আর কোনো কাজ নাই, এটা স্থগিত আছে। আচ্ছা, ট্রাস্টি বোর্ড বলা হয়, হ্যাঁ। আচ্ছা, ইনকা সভ্যতার নিদর্শন পাওয়া গেছে কোথায়? প্যারাগুয়ে, উরুগুয়ে, আর্জেন্টিনা নাকি পেরু? কোনটা? আচ্ছা, ফেসবুকে যারা উত্তর করছো, আমি জুমে কেন জয়েন হতে পারতেছি না? তুমি যদি আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট হও তাহলে জুমে জয়েন হতে পারবা অবশ্যই। আমাদের হচ্ছে জিকে সেকশনে জুমের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই জয়েন হতে পারবা। আচ্ছা, অনেকে উরুগুয়ে বলতেছো কিন্তু অধিকাংশ বলতেছো ডি, পেরু। হ্যাঁ, পেরু হচ্ছে সঠিক উত্তর। পেরু, ঠিক আছে, পেরু সঠিক উত্তর। পেরুতে ইনকা সভ্যতার নিদর্শন পাওয়া গেছে এবং মাচু পিচ্চু হচ্ছে ইনকা সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন। মাচু পিচ্চু কিন্তু হচ্ছে তোমার প্রাচীনকালের সপ্তাশ্চর্যের মধ্যে একটা। তো বিশ্বের যে প্রাচীন সভ্যতা, অর্থাৎ ইতিহাস পার্ট, এটা আমি কিন্তু হচ্ছে লিখে দিয়েছিলাম ওইখানে যে ইতিহাস পার্টটা তোমাদের অবশ্যই পড়তে হবে। ইতিহাস পার্টের একটা কোশ্চেন এটা, ঠিক আছে, বিভিন্ন সভ্যতা। এখন দেখো সভ্যতার কিন্তু অনেক অঞ্চল আছে, সেটা হচ্ছে ভারত উপমহাদেশের সভ্যতা আছে। তারপর দেখো এই যে মেসোপটেমীয় সভ্যতাগুলো গুরুত্বপূর্ণ, ল্যাটিন আমেরিকার দু একটা সভ্যতা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তারপর হচ্ছে গ্রিক সভ্যতা, ইউরোপের দু একটা সভ্যতা গুরুত্বপূর্ণ। এই ইতিহাস পাঠের সভ্যতাগুলো তোমাদেরকে অবশ্যই দেখতে হবে। আচ্ছা, জুলাই বিপ্লবে প্রথম শহীদ হন কে? মীর মুগ্ধ, ওয়াসিম আকরাম, আবু সাইদ, শিশু শহীদ রিয়া। কে প্রথম শহীদ হন? কোশ্চেন বেশি সহজ হয়ে গেছে এটা, তাই না? মানে এত সহজ কোশ্চেন পাইলে তো মানে ঢাকা ইউনিভার্সিটি তোমরা মানে কোশ্চেন দেখে লাফানো শুরু করবা, যায় রে আল্লাহ, মানে চান্স এবার শিওর হবে। চান্স না হলে ভিসির বাসভবন একদম ঘেরাও করবো, চান্স হবে না মানে এত সহজ কোশ্চেন করে। আচ্ছা, আবু সাইদ উত্তর বলতেছো ফেসবুকে। আমাদের নিয়মিত স্টুডেন্ট ইয়ামিনকে দেখছি ফেসবুকে, তুমি হচ্ছে জুমে থাকবে আশা করেছিলাম, তুমি ফেসবুকে আছো, ওকে ফাইন। আহ ফাহমিদা, প্রান্ত তালুকদার, অনন্ত কর্মকার সহ যারা আছো। হ্যাঁ, প্রান্ত তালুকদার, তোমার নাম আমি দেখেছি ভাইয়া, তোমার এতবার কমেন্ট না করলে হবে, ধন্যবাদ কমেন্ট করার জন্য। আচ্ছা, তো সবাই বলেছে হচ্ছে আবু সাইদ। তো তাহলে আবু সাইদকেই আমরা উত্তর হিসেবে নিব, কারণ এটাই সঠিক উত্তর, কোনো সুযোগ নাই অন্য কিছু উত্তর নেওয়ার। সমতলে বসবাস করে কোন নৃগোষ্ঠী? রাখাইন, সাঁওতাল, পাঙ্গন নাকি মুরং? কোন কোন নৃগোষ্ঠী? অনেকে রাখাইন বলছো, রাখাইন বলতেছো, অনেকে আবার খ বলতেছো, রাখাইন বলতেছো, খ বলতেছো, রাখাইন বলতেছো, খ বলতেছো। কোনটা কোনটা কোনটা? সঠিক উত্তর হচ্ছে সমতলে বসবাস করে হচ্ছে সাঁওতাল। রাখাইন সমতলে বসবাস করে, পাহাড়ে বসবাস করে, ঠিক আছে, দুইটাই, দুইটাই, ঠিক আছে, দুইটাই। কিন্তু সাঁওতাল শুধুমাত্র সমতলে বসবাস করে, এরা কখনোই পাহাড়ে বসবাস করে না। এখানে দেখো দুইটা খুবই ক্লোজ ছিল, রাখাইন এবং আহ সাঁওতাল দুইটাই খুবই ক্লোজ ছিল, বা সঠিক উত্তর হচ্ছে সাঁওতাল। কারণ হচ্ছে রাখাইন পাহাড়েও বসবাস করে, সমতলে বসবাস করে, কিন্তু এখানে বলতেছে শুধু সমতলের কথা, এর জন্য আমরা উত্তর হিসেবে নিব সাঁওতাল। ওকে, ঐতিহাসিক কারবালার ময়দান কোথায় অবস্থিত? সৌদি আরব, মিশর, ইয়ামেন নাকি ইরাক? ঐতিহাসিক কারবালার ময়দান কোথায় অবস্থিত? দেখো, এটা ইসলামের ইতিহাস থেকে আসা কোশ্চেন। হ্যাঁ, ইসলামের ইতিহাস থেকে অবশ্যই কোশ্চেন হয়, অনেকগুলো কোশ্চেন হয়ে এসেছে এর আগে, তোমরা এটা অবশ্যই পড়বা। ইরাক, ইরান, বিভিন্ন উত্তর করতেছো। ইরাক, যারা বলতেছে ইরাক, তোমাদের উত্তর একদম ঠিক আছে। মানে ইরাককে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, কারবালার ময়দান হচ্ছে ইরাকে অবস্থিত। আচ্ছা, মহেঞ্জোদারো সভ্যতার সন্ধান কোথায় পাওয়া যায়? ভারত, পাকিস্তান, আফগানিস্তান, পারস্য। মহেঞ্জোদারো সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা। আচ্ছা, ফেসবুকে আমাদের আগের উত্তর যেটা দিয়েছিল ইরাকে কারবালা, অনন্ত কর্মকার, শাকিল শিকদার, সাফরিন আক্তার, অনন্যা টুম্পা, তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছো। এম এ ইহসান, তুমি বলছো ভারত, মহেঞ্জোদারো সভ্যতা, এবং আমাদের জুমের স্টুডেন্টরা সবাই বলতেছে ভারত, অর্থাৎ কেউই মানে হচ্ছে পাকিস্তান বলতেছো না। কিন্তু এবার দেখি পাকিস্তানের উত্তর আসতেছে, খুশি খাতুন, ইয়ামিন হোসেন, সবাই এবার হচ্ছে বলতেছে পাকিস্তান। ইয়েস, তোমাদের উত্তর এবার ঠিক আছে, মহেঞ্জোদারো সভ্যতা মূলত পাকিস্তানে, পাকিস্তানে পাঞ্জাব প্রদেশে, মানে পাঞ্জাব প্রদেশ এবং বাংলা প্রদেশ দেশভাগের সময় এই দুইটা প্রদেশ মাঝ থেকে ভাঙা হয়েছিল, দুই দেশে ভাগ করে দেওয়া হয়েছিল, পাকিস্তান এবং ইন্ডিয়াকে। তো পাঞ্জাবের
পাকিস্তান পোর্শনও আছে, ইন্ডিয়ান পোর্শনও আছে, আবার বাংলা প্রদেশেরও হচ্ছে মানে পাকিস্তান পোর্শন ছিল, ইন্ডিয়ান পোর্শন ছিল এমন। তো বর্তমানে পাকিস্তান পোর্শনে যে পাঞ্জাব, সেইখানে মূলত এই মহেঞ্জোদারো সভ্যতার আদি নিদর্শন পাওয়া গেছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা কে? শারমিন মুর্শিদ, নূরজাহান বেগম, ফরিদা আক্তার, সৈয়দা রিজওয়ানা হাসান। এই কোশ্চেন যে পারবে না তাকে মানে হচ্ছে কি বলবো, আসসালামু আলাইকুম বলা লাগবে, তাছাড়া কোনো উপায় নাই। আচ্ছা, সৈয়দা রিজওয়ানা হাসান। আমি তো আপনাদের ব্যাচের স্টুডেন্ট, আমার জুমের ক্লাস আসে না। আচ্ছা, তুমি আমাদের স্টুডেন্ট হলে তো অবশ্যই আসবে, তুমি হচ্ছে আমাদের টেলিগ্রামে যে জিকে সেকশন আছে সেখানে তোমার হচ্ছে লিঙ্ক দেওয়া আছে, তুমি এখান থেকে জয়েন হতে পারতে, অবশ্যই পারতে। সবাই উত্তর দেওয়ার পর আমি দেখতে পাচ্ছি কেন নেটওয়ার্কের সমস্যা হতে পারে। মোসাম্মদ নুসরাত জাহান, নেটওয়ার্কের সমস্যার কারণে তোমার কাছে হতে পারে দূরে একটু লেটে যাচ্ছে, তোমার এখানে নেটওয়ার্ক ইস্যু হতে পারে। আচ্ছা, সৈয়দা রিজওয়ানা হাসান, এনার নামটা খুব বেশি গুরুত্বপূর্ণ এই কারণে যিনি দেখো বেলা, বাংলাদেশ এনভায়রনমেন্টাল লয়ার্স অ্যাসোসিয়েশন, বেলা, এইখানে তিনি খুবই মানে পরিচিত একজন লয়ার। এবং তিনি হচ্ছে তার অনেকগুলো পদক পুরস্কারও আছে, বুঝছো। মানে পরিবেশবাদী আইনজীবী হিসেবে তার পরিচিতি অনেক বেশি সৈয়দা রিজওয়ানা হাসানের। তো যে কারণে সৈয়দা রিজওয়ানা হাসান নামটা খুব গুরুত্বপূর্ণ। এবং দেখো এখানে যে চারটা নাম দেওয়া আছে, চারজনই হচ্ছেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের নারী উপদেষ্টা, ঠিক আছে। তো নারী উপদেষ্টাগুলোর নাম খুব বেশি গুরুত্বপূর্ণ। আমি কিন্তু দেখো যে প্রথম স্লাইডে যদি একটু ব্যাক করি, প্রথম স্লাইডে কিন্তু আমি এটা লিখে দিয়েছিলাম যে তোমরা কোনো অবস্থাতেই এইগুলো তো পড়বাই, এই যে নারী বিশ্ব আমি ইনক্লুড করে দিয়েছি, নারী বিশ্ব তোমরা পড়ে যাবা। তাহলে দেখো আমি এখানে মোটামুটি 15-16 টপিকের নাম বলেছি। তো তোমরা যদি দিনে দিনে চারটা করে টপিক পড়ো, চারটা করে টপিক পড়া কিন্তু কোনো ব্যাপার না, জিকেতে চারটা করে টপিক পড়া কোনো ব্যাপার না, তাহলে এখানে 15-16টা টপিক 4 দিনের ভিতরে পড়া শেষ হয়ে যাবে। নট দ্যাট এই 4 দিন তুমি শুধু জিকেই পড়বা, এর সাথে তোমাকে বাংলা ইংলিশও পড়তে হবে, ঠিক আছে। মানে এইভাবে কখনো পড়বা না যে আমি আজকে সারাদিন জিকে পড়বো, আজকে সারাদিন বাংলা পড়বো, সারাদিন ইংরেজি পড়বো, এভাবে পড়বো না। তুমি বাংলা পড়বা, ইংলিশ পড়বা, জিকে পড়বা, সবকিছু পড়বা প্রতিদিন। তো তুমি হচ্ছে ওর বাংলা ইংলিশ পড়বাই, সাথে জিকের যদি তুমি চারটা করে টপিক পড়ো, 4 দিনের ভিতরে তোমার গুরুত্বপূর্ণ প্রত্যেকটা টপিক শেষ হয়ে যাবে। তো 4 দিনের ভিতর তো তোমার যখন এই টপিক হয়ে যাবে, এগুলোর বাইরে যেগুলো আছে আমি কিন্তু বলিনি যে ওইগুলা পড়বা না, আমি বলছি ওইগুলা নট আননেসেসারি, বাট এইগুলা মাস্ট, এগুলা পড়তেই হবে। তো 4 দিন এই টপিকগুলো শেষ করো, আর বাকি 4 দিন ওই টপিকগুলো পড়ো। 8 দিন, 8 দিনে তোমার জিকে পড়া শেষ, 8 দিনে তোমার জিকে পড়া শেষ, ঠিক আছে। সাথে তুমি বাংলা ইংলিশ কিন্তু পড়বা, বাংলা ইংলিশ তুমি পড়বা, বাংলা ইংলিশ বাদ দিবা না। জিকে যে পড়তেছো তার সাথে বাংলা ইংলিশও পড়বা। প্রথম দিকে পারছিলাম একটা করে বিষয়, পড়ছিলাম একটা করে বিষয়, না একটা করে বিষয় পড়া যাবে না, সবগুলো বিষয় একসাথে পড়তে হবে। তাহলে জিকে যে এত বিশাল সমুদ্রের সিলেবাস এখন কি কভার হয়েছে? 4 দিনের ভিতরে গুরুত্বপূর্ণ গুলো পড়ে ফেলবা, নেক্সট 4 দিনের ভিতরে অন্যান্য টপিক যা আছে পড়ে ফেলবা। এবং একটা করে বিষয়, খবরদার আমি আবারও সাবধান করছি, একটা করে বিষয় জীবনে পড়বা না, বাংলার সাথে ইংলিশের সাথে জিকের সাথে কম্বিনেশন করে পড়বা, প্রতিদিনই সবকিছু পড়বা। তুমি হচ্ছে দিনে এখন পড়াশোনার মাত্রা বাড়াও, তুমি হচ্ছে তোমার জৈবিক প্রয়োজন সেটা অবশ্যই তোমাকে মিট আপ করতে হবে। তোমাকে মানে দিনে যতটুকু যার ঘুম প্রয়োজন, যেটা একদম মাস্ট, সেটা তোমাকে ঘুমাইতেই হবে ভাই, নাহলে তোমার ব্রেন ফাংশন করবে না, ঠিক আছে। ধরো যে একজনের ক্ষেত্রে আছে 4-5 ঘন্টা ঘুমাইলে তোর ব্রেন প্রপারলি ফাংশন করে সারাদিন, সে 4-5 ঘন্টা ঘুমাবে। কেউ আছে 5-6 ঘন্টা না ঘুমাইলে ব্রেন ফাংশন করে না, সে 5-6 ঘন্টা ঘুমাবে। বাট এমন না যে 8-10 ঘন্টা ঘুমাবা, এটা কোনো অবস্থাতে মেনে নেওয়া যায় না একজন অ্যাডমিশন ক্যান্ডিডেটের কাছ থেকে, ঠিক আছে। তো তুমি 4-5 ঘন্টা, 5-6 ঘন্টা, সর্বোচ্চ 7 ঘন্টা পর্যন্ত মানে মানা যায় এই সময় ঘুম। তো 7 ঘন্টা তুমি ঘুমাও সর্বোচ্চ গেলে, বাকি খাওয়া দাওয়া, গোসল বা সামান্য রেস্ট, দিনে নামাজ, এইসব ব্রেক গুলা বাদে ভাই তুমি যতটুকু সময় আছে, যতটুকু সময় আছে তুমি লেখাপড়া করো, প্লিজ লেখাপড়া করো, প্লিজ লেখাপড়া করো। ঢাকা ইউনিভার্সিটি মানে তোমার তো আর সুযোগ থাকবে না, একবার যদি ভর্তি পরীক্ষাটা খারাপ হয়ে যায় আর তো সেটা মানে রিটেক দেওয়ার কোনো সুযোগ থাকবে না। তো এই 20টা দিন, 22টা দিন, 25টা দিন অন্যান্য কাজ কাম একটু কম করে, অন্যান্য দিকে মনোযোগ একটু কম দিয়ে, ফেসবুকে একটু কম সময় নষ্ট করে, টিভি দেখে একটু কম সময় নষ্ট করে, বন্ধুদের সাথে একটু কম ঘুরতে গিয়ে, একটু খেলাধুলা কম করে, মানে লেখাপড়াটা যাতে একটু বেশি করা যায় এটা তুমি প্লিজ একটু মেনটেন করো। দেখো যে তুমি যদি ঢাকা ইউনিভার্সিটি চান্স নাও পাও, এটা কিন্তু তোমার বন্ধু বান্ধবের কোনো ক্ষতি হবে না, আমারও কোনো ক্ষতি হবে না, বাংলাদেশের এই যে প্রায় 20 কোটি মানুষ তাদেরও কোনো ক্ষতি হবে না, সারা বিশ্বের 750 কোটি মানুষ তাদেরও তেমন কোনো ক্ষতি হবে না। তুমি খুবই ক্ষতিগ্রস্ত হবা, এটা তোমার একান্ত ব্যক্তিগত ক্ষতি। তোমার আব্বু আম্মু হয়তো বা 2-4 দিন মন খারাপ করবে, তারা এক সময় ঠিক হয়ে যাবে, বাট এটা আলটিমেটলি তোমার একদম পার্সোনাল ক্ষতি। তো নিজের ক্ষতি ভাই নিজে করো না, অল্প কিছুদিন সময় আছে, অল্প কিছুদিন সময় অন্যান্য দিকে কম দিয়ে
মানে চেহারা একটু খারাপ হয়ে যাক, চোখের নিচে একটু কালো দাগ পড়ুক, ইট ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে, এটা এটা কোনো সমস্যা না, এটা ঠিক হয়ে যাবে, এটা অল্প দিনে ঠিক হয়ে যাবে। একটু ওজন কমে যাক, মানে হচ্ছে একটু বেশি রাত জাগার জন্য বা একটু বেশি পরিশ্রমের জন্য, পরিশ্রম করে লেখাপড়া করতে, এটা কোনো সমস্যা না, এটা ঠিক হয়ে যাবে ভাই। এখন হচ্ছে দেখো, কোনো কোশ্চেন থাকলে তোমরা করো, কোনো কোশ্চেন থাকলে তোমরা করো। হাসনাত আব্দুল্লাহ ভাই কোথায় ভাই? হাসনাত আব্দুল্লাহ ভাই আগামীকাল থেকে ক্লাস নিবে, তোমাদেরকে আরো একবার স্মরণ করিয়ে দিই। হাসনাত আব্দুল্লাহ ভাই আমাদের নিয়মিত পেইড ব্যাচে কালকে থেকে ক্লাস নিবেন, তো তোমরা রেডি থেকো। কালকে রাত থেকে ভাই ক্লাস নিবেন। ভাই একটু ব্যস্ততার কারণে ক্লাস নিতে পারেননি মাঝে, তোমরা দেখেছো। তো আগামীকাল থেকে হাসনাত আব্দুল্লাহ ভাই ক্লাস নিবেন, এটা হচ্ছে তোমাদের জন্য প্রায়র প্রায়র নোটিস। ভাই একটু কথা বলতে চাই, হ্যাঁ বলো, এই একটু যারা কথা বলতে চাই একটু আনমিউট করো তো। আচ্ছা, তোমরা এত বেশি কোশ্চেন করতেছো যে কোশ্চেন গুলো চলে যাচ্ছে। আচ্ছা, তোমাদের কোশ্চেন গুলো থাক, আমাদের ফেসবুকে লাইভ শেষ হয়ে গেলে আমাদের পেইড ব্যাচের কোশ্চেনের আমি উত্তর করব, ঠিক আছে? তোমরা পেইড ব্যাচে যারা আছো তারা একটু শান্ত হও। আমাদের হচ্ছে ফেসবুক লাইভটা আমরা শেষ করে দিয়ে আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদের কোশ্চেনের আমরা উত্তর করব, নাকি হচ্ছে ফেসবুক লাইভ শেষ করলে এটাও শেষ হয়ে যাবে? আচ্ছা, থাকবে। আচ্ছা, তাহলে ফেসবুকের উত্তরগুলো দিয়ে এদেরকে বিদায় করে দিই। আচ্ছা, তো ফেসবুকে যারা আমাদের সাথে যুক্ত ছিলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে তোমাদের থাকার জন্য। আশা করি তোমরা যথেষ্ট উপকৃত হয়েছো। তোমরা সবাই আমাদের স্টুডেন্ট, এমন না যে যারা আমাদের শুধুমাত্র পেইড বেসে আছো তারাই শুধু আমাদের স্টুডেন্ট, বিষয়টা মোটেই এমন না। তোমরা যারাই আমাদের সাথে যুক্ত হও, যারাই আমাদের কাছ থেকে পরামর্শ নাও, একটা বর্ণ আমাদের কাছ থেকে শিখতে পারো, সবাই আমাদের স্টুডেন্ট। যারা আমাদের কাছে একটা বর্ণ শেখার জন্য আসো, প্রত্যাশা করো, সবাই আমাদের স্টুডেন্ট। ইনশাল্লাহ তোমরা তোমরা অনেক ভালো করবে ইউনিভার্সিটিতে। তোমাদের প্রত্যাশিত রেজাল্টটা হবে, এই প্রত্যাশা থাকলো। ধন্যবাদ তোমাদেরকে হচ্ছে যারা আমাদের সাথে ফেসবুকে যুক্ত ছিলে। আচ্ছা, কয়েকটা কোশ্চেন এসেছে, আমি দেখি। ভাইয়া ঘুম কমাবো কিভাবে? ভাই এটা নিজের ন্যাচারাল বিষয়, তুমি প্রতিদিন অল্প অল্প করে কম ঘুমানোর চেষ্টা করো, তুমি এটা মেনটেন করতে পারবা। এখন কি দিনে ঘুম পড়া উচিত হবে ভাই? এটা তোমার উপর ডিপেন্ড করে, তুমি সকালে কয়টার সময় ঘুম থেকে ওঠো। অনেকে আছে যে ফজরের পরে ঘুমায় না, 6টা থেকে পড়তে বসে যায়। তো তার ক্ষেত্রে দিনে মানে ঘুম আসতেই পারে, মাঝে মাঝে 1 ঘন্টা 1.5 ঘন্টা সে ঘুমাইতেই পারে, এটা ন্যাচারাল। বাট অনেকে আছে ফজরের সময় ওঠে না, মানে 5টার সময় ওঠে না ঘুম থেকে। তো তার ক্ষেত্রে তো হচ্ছে দিনে ঘুমানো মানে কোনো অবস্থাতে একসেপ্ট করা যায় না। এটা নিজের উপরে, মানে এন্টায়ার ঘুমটা যাতে তোমার কোনো অবস্থাতেই 7 ঘন্টার উপরে না ওঠে। ঠিক আছে, মানে 4 থেকে 7 ঘন্টা, মানে সর্বনিম্ন 4 ঘন্টা তোমাকে ঘুমাইতেই হবে, নাহলে তোমার ব্রেন ফাংশন করবে না। আর সর্বোচ্চ 7 ঘন্টা, এর উপরে তুমি ঘুমাবা না। আচ্ছা, এখন কি এটা তো পড়লাম ভাই। আমি আপনাদের স্টুডেন্ট ছিলাম, ডিইউতে পলিটিক্যাল সায়েন্সে আছি। আচ্ছা, তোমাকে অভিনন্দন। ক্যাম্পাসে দেখা করো, ইনশাল্লাহ একসাথে চা খাবো। আফসোস আপনাদেরকে আগে পেলাম না। আচ্ছা, এটা আফসোস না, তুমি আমাদের তুমি আমাদের সাথে থাকো, যে কোনো প্রয়োজনে আমাদেরকে পাবে। জীবন তো অনেক বড়, তো এমন না যে আজকে পাচ্ছ না মানে জীবনের কখনোই পাবে না। জীবন অনেক বড়, অবশ্যই পাবে আমাদেরকে। ভাইয়া মুখস্থগুলো কি করে পড়বো? বেশি মনে রাখতে পারি না। আমি যেভাবে বললাম ভাই সেভাবে করো, 4 দিনের ভিতরে এই গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়ে ফেলো। আর বাকি 4 দিন অন্য টপিকগুলো, তাহলে দেখবো তোমার জিকে পড়া শেষ। আর আমাদের তো দেখো ম্যাটেরিয়ালস কি কি আছে, আমাদের স্লাইডগুলো তোমাদের কাছে আছে, আমাদের রেকর্ড ক্লাস তোমাদের কাছে আছে, আমাদের ডাইজেস্ট তোমাদের কাছে আছে, আমাদের প্রচুর পরীক্ষার কোশ্চেন তোমাদের কাছে আছে। রিটেক দাও, কোর্স পরীক্ষা, রিটেক দাও, রিটেক দাও, রিটেক দাও, এভাবে তুমি পরীক্ষা দিতে থাকো। আর তোমাদের কাছে তো অন্যান্য ম্যাটেরিয়ালস আছে আশা করি, তো সেগুলো তুমি পড়ো। এটা আপ টু ইউ, এটা তো আমি নিষেধ করবো না কাউকে, আবার কাউকে ফোর্স করবো না তুমি এটা পড়ো। তো তোমার কাছে যে ম্যাটেরিয়ালস আছে সেটা তুমি ফলো করতে পারো। আমাদের ডাইজেস্ট আছে, সেটা মাস্ট ফলো করবা। আমাদের স্লাইডগুলো মাস্ট ফলো করবা, কোনো পিডিএফ প্রোভাইড করা হয়ে থাকলে সেটা মাস্ট ফলো করবা। এবং সাম্প্রতিকের জন্য ম্যাটেরিয়ালস তোমাদের কাছে পৌঁছে যাবে, খুবই অল্প সময়ের ভিতরে পৌঁছে যাবে। সেখানে তোমাদের মডেল টেস্টের জন্য বই থাকবে, সেখানে তোমরা মডেল টেস্ট দিতে পারো। তো আশা করি এগুলাই মোটামুটি। ভাইয়া জিকে সাল মনে রাখার উপায় বলেন, ডিউতে খুব বেশি জিকে আসে না ভাইয়া। ভাই কনফিডেন্স পাবো কিভাবে? প্রচুর পরীক্ষা দাও, পরীক্ষাতে ভালো করলেই কনফিডেন্স চলে আসবে। ভাই আমরা ডিউতে চান্স পাইলে কি চা খাওয়াবেন? ডিউতে চান্স পাই দেখা করো ইনশাল্লাহ। সবাইকে চা খাওয়ানোর টাকা পয়সা নাই, বাট চেষ্টা করব। আচ্ছা, তো মোটামুটি এগুলাই আমরা দেখলাম ফেসবুকের কোশ্চেন। আমরা হচ্ছে ফেসবুকে লাইভটা শেষ করে দিব, দিয়ে হচ্ছে আমাদের জুমে যারা যুক্ত আমাদের পেইড ব্যাচ স্টুডেন্ট তাদের কোশ্চেনগুলোর উত্তর দিব ইনশাল্লাহ। ওকে, ফেসবুকে লাইভটা তাহলে তুমি শেষ করে দাও।